প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের আব্দুল লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কি শুরু করছিস সকালে? ওই তোর সমস্যা কি? আমি যাই করি। দেখেন তো ভাই, শালা সকাল সকাল ঘুম ভাঙিয়ে দিচ্ছে। আর উনি হলেন আমার পাশের বাসার মাইয়া, যাকে বলে দজ্জালের আম্মু। মানে কি? যাই করি। ওই দেখ, সকাল সকাল সিন ক্রিয়েট করতে চাই না। কে সিমক্রেট করছে শুনি? তুই প্রতিদিন ছাদে এসে চিল্লাচিল্লি শুরু করিস কেন? এই দেখ, খুব খারাপ হচ্ছে কিন্তু। এই ছেমরে, কি খারাপ হচ্ছে শুনি? আজ এর একটা বিচার হয় লাগবে। আসছে। আর হ্যাঁ, এটা তোর বাপের জায়গা নাকি যে চিল্লাচিল্লি করা মানা আছে? কি তুই আমার বাপ তুলে কথা কইলি? জি কইলাম, কি করবি তুই? এই দেখ, ভালো হচ্ছে না কিন্তু। তুই প্রতিদিন আমার ঘুমের ডিস্টার্ব করিস কেন বলতো? ভালো লাগে গো। এই দেখ, আমার একদম নাকামি সহ্য হয় না। ওহো, গব ন্যাকামি করলে সহ্য হয়, আর ফ্রেন্ড ন্যাকামি করলে সহ্য হয় না, তাই না? এই ছেমরি, তুই আমার কোন কালের ফ্রেন্ড? হ্যাঁ বাবা, পোলা দেখি সব ভুলে গেছে গা। সেই ছোট থেকে একসাথে সব জায়গায় স্কুলে যাই। হ্যাঁ, এবার বল না, একসাথে টয়লেটেও যাই, যত সব। এটা বলে আমি রেগে রুমে চলে এলাম। বালিশে মাথা দিতেই আব্বু হাজির হলো। এই যে মহারাজ, কখন উঠবেন? বাজে তো 10টা। আব্বু, এখন যাও না, একটু ঘুমোতে দাও না। শেখো শেখো, মেয়েটাকে দেখে শেখো। সে ভোরে উঠে চারিদিকে একবার ঘুরে বাসায় সব কাজকর্ম করছে। ও আব্বু, অন্যের মাইয়ার লগে তুলনা করা বন্ধ করবা কি? শালা কানের মাথা সব সময় এক কথা বলেই খায়, না জানি আর কত শুনতে হবে। আর সবার আব্বু আম্মু এরকম হয়, অন্যের পোলা মাইয়া নিয়ে তুলনা। তুই কখনো এটা তো বলে না যে ওর পোলা এতগুলো প্রেম করছে, তুইও কর। ওর পোলার একটা আইফোন আছে, তোকেও একটা দিতে হবে। ও এখন তো গায়ে লাগবেই। আপনাদের দুইজনের ঝগড়াতে তো পুরো মহল্লা জড়ো হয়ে গিয়েছে। তা জানি, সেটা প্রতিদিন হয়। জি ভাইরা, আমাদের দুজনের ঝগড়া প্রতিদিনই হয়। আর প্রতিদিন সবাই বাসার নিচে এসে থামানোর চেষ্টা করে। তা কলেজ যাওয়া হবে কি মহাশয়? এতগুলো টাকা দিয়ে অ্যাডমিশন করালাম। শালা, এ তো মাথা খেয়ে নিবে না। এর থেকে বেটার কলেজ গিয়ে ক্লাসরুমের বেঞ্চে ঘুমানো। আচ্ছা আব্বু, উঠছে, কলেজ যাব। এবার আমি ওয়াশরুমের দিকে এগোলাম। শালা চোখে কিচ্ছু দেখতে পাচ্ছে না। টলমল টলমল করে যাই হোক করে ফ্রেশ হয়ে বাইরে এলাম। ও, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি আব্দুল, আমার পুরো নাম আব্দুল রহমান। আর ওই দজ্জাল মাইয়াটের নাম জান্নাত। ও আর আমি একসাথেই পড়াশোনা করি, মানে ফ্রেন্ড না ভাই, যাকে বলে চিরশত্রু। আমরা ইন্টার দ্বিতীয় বর্ষে স্টাডি করি। আচ্ছা পাঠক ভাইরা, লেট হয়ে যাচ্ছে, পরে কথা বলবো নে। এবারে চেঞ্জ করে ব্যাগ নিয়ে বাসার নিচে গিয়ে বাইকে চাপতেই, এই আব্দুল, আমাকে একটু ড্রপ করে দে না। উফ, সুরেলা আওয়াজ। না ভাই, এ তো জান্নাতের ভয়েস, শালা ছিমরি। আমি এবার পেছনে তাকিয়ে, না হবে না, ছুটে এসে জান্নাত আমার হাত ধরে মিষ্টি করে, আব্দুল প্লিজ ড্রপ করে দে না, আর ডিস্টার্ব করবো না। আমার সোনা আব্দুল, আমার মোনা আব্দুল। এই দেখ, সোনা মনে একদম বলবি না, আমার সহ্য হয় না। আহা, কেন বাবু? প্রেমে ধোকা খাইছো? জানিস তো আবার এত কথা কিসের? আহা গো। এই দেখ, এত আলগা প্রীতি দেখানো লাগবে না। উঠে বসবি তো বস, আর না হলে আমি গেলাম। আচ্ছা বসছি। জান্নাত দেখি উঠে বসলো। আর রাস্তায় যেতে যেতে আমি বাইকের আয়নায় লক্ষ্য করলাম জান্নাত রেগে আমার মাথাতে ঘুষি মারার জন্য রেডি হচ্ছে। আমি এবার বাইক থামিয়ে, এই নাম। কেন, কি হয়েছে? নামতে বলেছি তো নাকি? এবার জান্নাত নেমে গেল। আচ্ছা ভাই, আমি তোকে আর নিয়ে যেতে পারবো না। আবার জান্নাত তোমার কাছে এসে, আব্দুল, এই আব্দুল। এই দেখ, এই ন্যাকামি আমার একদম সহ্য হয় না। আমাকে নিয়ে চল না। আচ্ছা, আমার দোষটা কোথায় বল? আমি তো শুনেই অবাক। শালা, এই মেয়ে তো কথায় কথায় মিথ্যা বলে। এই জন্যই কোনো মেয়েকে আমার আর বিশ্বাস হয় না। আবার মিথ্যা? বাইকের সিটে বসে কি করছিলি শুনি? জান্নাত এবার জিভ বের করে এক চোখ মেরে, ইস, তুই দেখে নিয়েছিস? সরি সরি সরি, প্লিজ আব্দুল ড্রপ করে দে না। না পারবো না। প্লিজ। এই দেখ, ভাড়াও দেব। এটা বলে একটা 10 টাকা নোট বের করলো। ভাইরে, আমার মাথা তো রাগে গরম হয়ে গেল। তারপরেও মুহূর্তেই মাথায় এলো, না, 10 টাকার সিগারেট তো হবে। ফলতো আমিও যাচ্ছি, ওকেও না হয় নিয়ে যাই। আচ্ছা, আগে টাকা দে, নেক্সট আমার বাইকে চাপাবো। আচ্ছা নে 10 টাকা।
এটা বলে জান্নাত বাইকে চাপলো। আমরা এবার কলেজে ঢুকতেই আমার সব ফ্রেন্ডরা আমাকে ঘিরে ধরলো। রিদওয়ান এসে আমার মাথায় একটা থাপ্পড় মেরে শালা গান্ডু, আমরা বাজিতে হেরে গেলাম তো। দেখি জান্নাত আর ওর ফ্রেন্ডরা হাসাহাসি করতেছে। মানে কি ভাইরে, আমি তো অবাক। বাজি আবার কিসের? আমরা বাজি লাগিয়েছিলাম কাল সকালে। জান্নাত তোর বাইকে কখনো কলেজের গেটে আসতে পারিনি, তুই মাঝ রাস্তায় নামিয়ে দিস। আজ কেন নামালি না ভাই? যা শালা, আমাকে তো এই কথা আগে বলবি। জান্নাত এবার আমার কাছে এসে বলল, এই দেখ, মেলা ফ্যাচ ফ্যাচ করবি না। আর হ্যাঁ, ওর মধ্যে আমারও ভাগ আছে। এবার জান্নাত কোমরে হাত দিয়ে, ও এখন তো কিসের ভাগ? এতটা রাস্তা কে নিয়ে এলো শুনি? আর কার জন্য বাজে দিচ্ছিস ভেবে দেখ। অত ভাবা লাগবে না, যা তো। তোকে দেখে নেবো আমি জান্নাত। জান্নাত এবার ওর মুখটা আমার কাছে নিয়ে এসে, এই দেখ না, কত দেখবি। এই ছি ছি, দূরে সর। কি দুর্গন্ধ। এটা বলতেই জান্নাত রেগে, কুত্তা বিলাই হারামি, আমাকে তোর কোন দিক থেকে ভালো লেগেছে শুনি? জি ভালো লাগবে তো তখনই যখন ওই 500 টাকার ভাগটা আমায় দিবে। তুই এমন কেন? আমি তো ছোট থেকেই এমন। এবার জান্নাত ওই বাজেট টাকাটা আমার হাতে ধরিয়ে দিয়ে, আমাদের জন্য চকলেট নিয়ে আসিস, আর তোরা গেলিস যা থাকবে। জান্নাত এবার চলে গেল। এবার আমরা সব ফ্রেন্ড এক হয়ে ক্যান্টিনে গেলাম। কিন্তু রিদওয়ানের মুখ বাংলার 5 হয়ে আছে, কারণ টাকাটা রিদওয়ানের। শালা বাজিতে হেরে গেছে আর এখন টাকাটা চাইতেছে। আবার রিদওয়ান আমার কাছে এসে, এই আব্দুল দেখ, শুধু এতগুলো টাকা খরচ করে লাভ আছে, চল না তোদের একটা সিগারেট খাইয়ে দেব। ওটি হবে না সোনা। প্লিজ আব্দুল। না না, কথাই আছে না, বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু ফ্রেন্ডের হাতে কোনো জিনিস এসে গেলে সেটা পাওয়া অসম্ভব একটা ব্যাপার। জান্নাত আর ওর ফ্রেন্ডের জন্য চকলেট নিয়ে আমাদের বৈঠকখানায় হাজির হলাম। মানে আমরা যেখানে সবাই বসে আড্ডা মারি। কলেজ মানেই তো আড্ডা মারার একমাত্র জনবহুল জায়গা। বসে থাকতে থাকতে রিফাত বলল, এই বোরিং লাগছে, চল না কিছু একটা খেলি। চল বাসায় গিয়ে তোর বউয়ের সাথে লুডো খেলবো। রিদওয়ান হঠাৎ বলে উঠল। চল ট্রুথ ডেয়ার খেলি। আমি তাড়াতাড়ি করে উঠে, এই ভাই আমি নেই। শালা এর আগের বার আমাকে মাথায় পানি দিতে হয়েছিল। না, এবার দিতে হবে না, শুধু ইমপ্রেস হবে। আচ্ছা, এবার শুরু হলো ট্রুথ ডেয়ার। বোতল ঘোরানো শুরু হলো। শালা সবার মুখের দিকে তাকাতেই হাসি পাচ্ছে। বোতলটা ঘুরতে ঘুরতে মারিয়ার দিকে থামলো। সবাই চিৎকার করে, মারিয়া তোর পালা, বল ট্রুথ না ডেয়ার। ট্রুথ। বল লাইফে কিরকম জামাই চাস? যে আমার সব কথা শুনবে, যে আমাকে অনেক ভালোবাসবে, প্রতিদিন অফিসে যাওয়ার আগে রান্না করে রেখে যাবে, আর কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবে না আমাকে ছাড়া, আর আমার প্রতিটা সুখ দুঃখের সময় পাশে থাকবে। রিফাত আবার মারিয়াকে ভালোবাসে। ওহো শালি, তুই তো দেখি কল্পনার রাজ্যে ভেসে আছিস। এবার রেদওয়ানের টার্ন এলো। রেদওয়ান ট্রুথ বলার আগেই, রেদওয়ান ভাই যদি সাহস থাকে আজ ডেয়ার নিয়ে দেখা। রেদওয়ান এটা শুনে থতমত খেয়ে আমার দিকে তাকিয়ে মনে হয় বলছে, খুব বাস দিতে শিখছো তাই না? আমি বুঝলাম এখানে হাসি আছে, তার মানে একটা সম্মানের ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা ডেয়ার। ভাই তুই জীবনে কয়টা প্রেম করেছিস আর এখন কটা করছিস? শালা ফ্রেন্ডকে কে না বাস দিয়ে খুশি হয়েছে। দেখ দেখ আব্দুল, এটা কেমন যে কোন একটা কর। আচ্ছা প্রথমটা বল। এই তো একটা। মামা এই একটা খেলা। না মানে না, হবে হয়তো 8 থেকে 10টা। এটা বলেই মাথা নিচু করে নিল। দেখি রিদওয়ান আমার দিকে তাকিয়ে রাগে ফুঁসছে, আবার হাসি দেখি রিদওয়ানকে কি যেন ইশারা করছে। আজ ওদের মধ্যে জোর রকম ঝগড়াঝাটি চলবে দেখছি। এবার দেখি আমার টার্ন এলো। ট্রুথ। রিদওয়ান চিৎকার করে সাপের মতো ফুসফুস করতে করতে, এই 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 সবাই চুপ, আমি বলছি কি করতে হবে। আচ্ছা বল। জান্নাতকে লিপ কিস করতে হবে। এটা শোনার পর আমি তো পুরোই অবাক। ভাই কি বলে? জান্নাত তো দেখি শুনে অবাক। দেখ রিদওয়ান, এটা হয় না। জি ভাই হয়, এটাই গেম। আচ্ছা ভাই, অন্য কিছু করলে হয় না? সবাই চিৎকার করে, না না আব্দুল, হবে না, এটা করতেই হবে। এ তো মহাবিপদ। দেখি জান্নাত আমার দিকে রেগে তাকিয়ে আছে। আবার না করলেও মান সম্মানের 12টা বেজে হয়ে যাবে। আমি এবার সবার সামনে সামনে, ভাইরে সেই মায়াকেই কিস করতে কইলে, এটা বলে আমি জান্নাতের কাছে গিয়ে বসলাম। জান্নাত আমার দিকে তাকিয়ে, আব্দুল প্লিজ ওসব করিস না। আমি জান্নাতের দিকে হেসে,
কিছু করার নেই পাগলি, তুই যদি বাজি জেতার জন্য আমাকে ওভাবে কিনতে পারিস, আমিও আমার মান সম্মান রক্ষার্থে তোকে কিস করতে পারি। কিন্তু তোর মুখে যে দুর্গন্ধ, বাপরে। জান্নাত এবার আমার মাথার চুল ধরে, এই কুত্তা, আমি কি করতে বলেছি আর খবরদার করবি না। যা, দূর হ চোখের সামনে থেকে। কিচ্ছু করার নেই যে মামুনি। এটা বলেই আমি ওর গোলাপি রঙের গোলাপের পাপড়ির মতো ঠোঁটে আমার ঠোঁট চাপিয়ে দিলাম। জান্নাতের চোখ আমার চোখের দিকে সাপের মতো রাগে ফুঁসছে। আমি কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে, ধন্যবাদ দোস্ত রিদওয়ান, জান্নাতের লিপস্টিক এত মিষ্টি তা কখনো জানতামই না। জান্নাত আমার দিকে ছুটে এসে আমার উপর চেপে গেল। আমি একটা জোরে ধমক দিতেই জান্নাতের চোখে পানি চলে এলো। জান্নাত আমাকে ভীষণ ভয় করে কেন জানি না। জান্নাত এবার চোখের পানি মুছতে মুছতে, আমার কিস খুব সস্তা তাই না? আজ বাসায় চল না, তোকে মজা দেখাবো। ও সুইটি, আর কেঁদো না। কুত্তা, দূর হ আমার চোখের সামনে থেকে। এটা বলেই ওর দুহাত দিয়ে আমাকে ঠেলে দিয়ে রেখে, তোকে আমি বাসায় শাস্তি দেব, আয় একবার বাসায়। তারপর কলেজ শেষ করে রিদওয়ান, বাব্বু, রিফাতদের বিদায় দিয়ে বাসায় যেতেই দেখি জান্নাতের আব্বু আর আমার আব্বু কি যেন আলোচনা করছে। ভাইরে, জান্নাত ওসব কীর্তিকলাপ বলে ফেলেনি তো? ভাই, আমার তো ভয়ে ঘাম ঝরছে। আমি এবার আস্তে আস্তে আমার রুমে যাব, ঠিক তখনই আব্বু ডাক দিল, এই হারামি, এদিকে শোন, কলেজে আজ কি করেছিস? ভাইরে, আমার পা তো থরথর করে কাঁপছে, আর বুকের ভেতরে যেই গিটারটা আছে তার একটা একটা করে তার টুংটুং করে ছিঁড়ে যাচ্ছে। কই, কি করেছি? করেছিস মানে জানিস না নাকি? জান্নাতের আব্বু এবার, আহা ভাইজান, ছাড়ো না। কি ছাড়বো বলো? এতটুকু পোলা নয়, এখন থেকে সিগারেট খাওয়া টঙের দোকানে। ভাগ্যিস তুমি দেখেছিলে। ও ভাই, মুঝে মারো। শালা সব দিকেই বাস দেখছে। কই আব্বু, আমি কখন সিগারেট খেলাম? আমি তো এক কুচি সুবারি পর্যন্ত দাঁতে কাটিনি। চুপ হারামি চুপ, তোর আঙ্কেল কি ভুল দেখেছে নাকি? হতে পারে। তোর লজ্জা করছে না আমার সামনে দাঁড়িয়ে থাকতে? ভাই, এখন চলে যাওয়াটাই বেটার, নয়তো রেগে যদি থাপ্পড় লাগিয়ে দেয়। আমি এবার আস্তে আস্তে রুমে এসে চেঞ্জ করে ছাদে গিয়ে বসে আছি আর মোবাইল গোতাচ্ছি। জান্নাতের আর আমাদের ছাদ প্রায় কাছাকাছি, ওদের ছাদে যেতে কোনো সমস্যাই হয় না। জান্নাতের ছাদের দিকে তাকিয়ে নানান রকম কথা ভাবছি। ভাবতে বসলে প্রথম ভাবার বিষয়টা তো সেই মেয়েটির কথাকে নিয়ে। মাঝে মাঝে কথাগুলো মনে করে হেসেও ফেলি, কখনো এক নিমিষে চোখের কোণে পানি এসে থামিয়ে রাখে। হঠাৎ জান্নাত চিৎকার করে, কি রে কুত্তা, ছাদে কি করস? কিছু না রে। ওয়েট ওয়েট, যাচ্ছে। এবার আমার কাছে এসে বলল, আজ কেমন খেলে? শুনলাম নাকি আমার আব্বু তোকে সিগারেট খেতে দেখেছে। জি, বাদ দে। এটা বলে মাথা নিচু করে রইলাম। জান্নাত আমার মাথায় হাত দিয়ে, আব্দুল, তোর কি হয়েছে? না রে, কিছু হয়নি। তাহলে মন খারাপ করে আছিস কেন? জানি না রে, হঠাৎ। কি হঠাৎ? কিছু না। ও বুঝলাম, এক্সের কথা মনে পড়ছে। আমি এবার জান্নাতের সামনে মাথা তুলে, আচ্ছা জান্নাত, আমি কি খারাপ? না তাকে ভালোবাসিনি, না তার কেয়ার করিনি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম, তবুও সে আমাকে ছেড়ে চলে গেল। জান্নাত এবার আবার চোখের পানি মুছে দিয়ে আমার পাশে বসে আমার হাত দুটি ধরে, আব্দুল, অতীতকে ভেবে নিজেকে কষ্ট দিস না, বর্তমান ভাব। এটা 2023। এখানে কেউ কারোর আপন মানুষ নয় রে। সবাই মন নিয়ে খেলে আর চলে যায়। ঠিকই বলেছিস, তুই অনেক ভালো আছিস, কোনো প্যারা নেই। জান্নাত এবার মাথা নাড়িয়ে, প্যারা নেই কে কইছে? আমিও একজনকে ভালোবাসি, কখনো বলার সাহস পাইনি। আমি জান্নাতের দিকে তাকিয়ে হাসি মুখে, ইস, আজ যে কিস করলাম, তোর উনি আবার রাগ করবেন না তো? কি জানি করতে পারে। জান্নাত আমার দিকে তাকিয়ে একটু খিল্লি করে কথাটা বলল, আচ্ছা, পোলাটা কি কলেজের ওই রিপন নাকি? ভাগ কুত্তা। রিপন হলো আমাদের জুনিয়র, আর জান্নাতের ভীষণ পেছনে লাগে। তোকে সেই অভাগা পোলাটা? সময় হলে ঠিক জানিয়ে দিব। আচ্ছা, এই শোন না জান্নাত, মেরি জান। কি হয়েছে আজ এত মধুর সুরে ডাক? বলছি সিগারেট কিনবো, টাকা দে না। তো লজ্জা করে না? আজ ধরা খেয়ে এখনো সিগারেট খাওয়ার কথা বলিস? প্লিজ দে না। ভেবেছিলাম আজ বিকেল আব্বুর কাছে পকেট মানি নিব, কিন্তু এইসব দেখার পর যদি টাকা চাইতে যাই, আমার আর বাসায় স্থান হবে না। না হয়তো আমার বাসায় চলে আসিস। না, তোর বাসায় গেলে তোর আব্বু অনেক পেছনে লাগে। ও, আমার আব্বু এখন খারাপ তাই না? তাহলে আমার আব্বুর টাকাও লাগবে না।
যা শালা, এই মেয়েগুলো না একটু ফানও বোঝে না। এই জান্নাত, আমি তো ফান করছিলাম, দে না। ওয়েট, কিন্তু আজই শেষ। জীবনে তো একটা গিফটও দিলি না, শুধু আমার কাছে নেওয়ার ধান্দা। আরে এগুলো তো উপকার, মানুষের উপকার করলে সর্বদা ভালো থাকবে। থাক, আর লাগবে না তোর দরদ। জান্নাত এবার মোবাইলের ব্যাক কভার খুলে টাকা বের করে আমায় দিল। বাহ, তুই খুব ইন্টেলিজেন্ট তো। কেন? এই যে মোবাইলের পেছনে টাকা রাখিস, আগে জানলে তো। জানি তো, আগে জানলে অনেক আগের থেকে শুরু হয়ে যেত টাকা নেও। আচ্ছা জান্নাত, একটা কথা বলবি? বল, কি কথা? রাগ করবি না তো? না বল, রাগ করবো না। বলছি, আজ কেমন লাগলো কেসটা? খুব ভালো না? জান্নাত সাথে সাথে লজ্জা পেয়ে। আমি কিভাবে জানবো? যে তুই জানবে। এই বল না, কথাটা ঘোরানোর জন্য। জান্নাত, এই শোন না আব্দুল, আমার বার্থডেতে কি গিফট দিবি আমাকে? লঙ্কা লেবুর মালা পরিয়ে দিব, যাতে আমার পাশের বাসার মাইয়ার দিকে কারো নজর না লাগে। তুই এত কুত্তা কেমনে? কত ফ্রেন্ড কত কিছু গিফটের কথা বলে, আর তুই এমন। ও, তাহলে বুঝি রজনীগন্ধার মালা পরাতে হবে? না, ওইটা আমার বর পারবে। আচ্ছা, তাহলে তোর কি গিফট চাই বল? যেটা তোর ইচ্ছা। ওকে। দেখতে দেখতে জান্নাতের বার্থডে চলে এলো। কাল জান্নাতের বার্থডে, কি গিফট দিব কিছুই খুঁজে পাচ্ছি না। জান্নাতকে ঠিক রাত 12টার পরে উইশ করব, যেটা বরাবর করে আসছে। দেখতে দেখতে 12টা বেজে গেল। একটা বড় টেক্সট লিখে মেসেজ করে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছি, ঠিক তখনই জান্নাতের ডাক। আব্দুল, এই আব্দুল। ওই ওই, কে কে কে? আমার সামনে এসে জান্নাত। আমি রে, আমি। এই তুই আমার রুমে কেন? জানিস না আমার রুমে ঢুকতে হলে নক করতে হয়? জান্নাত এবার আমার পাশে বসে। আব্দুল, আজকে দিনটা আমার সাথে ঝগড়া করিস না প্লিজ। ও এম জি, আজ আমার পাশের বাসার মাইয়া পয়দা দিবস, তাই না? দেখ, ঝগড়া করবো না, চল না আজ একটু বাইরে যাই। আমি কেন যাব? তোর উনিকে নিয়ে জানা। আচ্ছা, যেতেই হবে না। এটা বলে উঠতে যাবে, ঠিক তখনই আমি জান্নাতের হাতটা ধরে। আচ্ছা বাবা, যাব। জান্নাত মাথা নিচু করে। না, যেতে হবে না, কোথাও যাব না। আমি এবার চুপচাপ শুয়ে রইলাম। জান্নাত আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আম্মু রুমে এসে। কি রে আব্দুল, চুপচাপ যে? আবার বুঝি ঝগড়া শুরু করেছিস? আম্মু, আমি কি ওর সাথে ঝগড়ায় কোনোদিন পারি? জান্নাত এবার রেগে। তোরা থামবি এবার? এই না না আম্মু, আমি তো বলেছি যাব। আচ্ছা, আর শোন, নিচে আয়, ব্রেকফাস্ট করে নিবি তোরা দুজন। এটা বলে আম্মু চলে গেল। এবার জান্নাত কম্বল ধরে টানতে শুরু করলো। এই এই পেতনি, ছাড় ছাড় ছাড়। না ভাই, আমার কথা হার মেনেই গেল। শালা পুরা খালি গা। এই যা তো, ফ্রেশ হয়ে আয়। এই কিছু দেখিসনি তো? বাদ দে তো, ছোট থেকে সবটা দেখেই বড় হয়েছে। এই কুত্তি, তোর গলা টিপে ফেলবো। এখন আমি অনেক বড়। বড় না ছাই। এই ওয়েট ওয়েট। কেন? দাঁড়া না। না, বসেই থাকবো আমি। আচ্ছা বাবা, চোখ বন্ধ কর। ওকে। জান্নাতের জন্য কাল একটা ঘড়ি নিয়ে এসেছিলাম ওকে গিফট করার জন্য। সেই ঘড়িটা এবার ওর হাতে পুড়িয়ে দিতেই ও মাই গড, আমাকে সাথে সাথে জড়িয়ে ধরল। থ্যাঙ্কস রে আব্দুল। মোস্ট ওয়েলকাম। গরিবের গিফট বেশি ভালো নয়। ওই শোন, তোর এই ঘড়ি আমার কাছে লাখ লাখ কোটি কোটি টাকার থেকেও বেশি দামি। জীবনে তোর কাছ থেকে প্রথম কিছু উপহার পেয়েছি, কখনো এটা হারাতে চাই না। আর তোকেও। তোকেও মানে? আরে মানে তোর মতো ফ্রেন্ডকে, এই আর কি। আমি এবার ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে এলাম। জান্নাত দেখি আবার একটা নতুন ড্রেস পরে এসেছে। ও বাবা, আবার নতুন ড্রেস কেন? জান্নাত হেসে হেসে। এমনি রে। আমি এবার জান্নাতের পাশে গিয়ে চুপে চুপে, আজকে ওনার সাথে মিট করার প্ল্যান আছে নাকি? শালা পেটে একটা কোনো এর গুতা দিল। এবার দুজনে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। বাইকে দুজনে যাচ্ছে, দেখি জান্নাত আমার কোমর ধরেছে। ভাইরে, কি লজ্জা, আবার খুব কাতুকুতু লাগছে। আমি এবার ওর হাতটা সরিয়ে দিচ্ছি, আবারও আমার কোমরে হাত দিচ্ছে। আমি এবার হেসে হেসে, জান্নাত কাতুকুতু লাগে, ছাড় না। লাগার জন্যই তো কাতুকুতু দেওয়া। এই দেখ, বাইক চালাতে পারছি না। তো আমাকে চালাতে দে না।
আরে পাগল নাকি? ওই দে না প্লিজ। দূরে সর। ভালোভাবে সাইকেলটাই চালাতে পারিস না, আবার বাইক। দেখ আব্দুল, আমি খুব ভালো সাইকেল চালাতে পারি। চল দূরে সর। এবার দেখি আমার কোমর থেকে জান্নাত হাত সরিয়ে একবারে সিটের শেষে বসলো। এই পড়ে যাবি তো, আমাকে ধর। না লাগবে না, দূরেই তো সরে বসেছি। খুশি তো? জি, খুব খুশি। তা তো হবেই। যদি গপ বসতো তাহলে তাকে কোলে বসিয়ে আদর করতে করতে নিয়ে যেত। অবশ্যই, তুই তো আমার গফ নয়, তাই তোকে কোলে বসানোর কোনো প্রশ্নই ওঠে না। তোর কোনোদিন গপ জুটবে না, এই অভিশাপ দিলাম। শকুনের অভিশাপে কি গরু মরের পেতনি? এই শোন, বেশি না বকে সামনে যে পার্কটা আছে সেখানে যাব। ও দজ্জালের শাশুড়ি, তাহলে কি তোমারটা এখানে আছে? আচ্ছা দাঁড়া বনে। এবার পার্কে ঢুকতেই দেখি শালা সব চুতিয়াগুলো জড়ো হয়েছে। তাদের মধ্যে আমি কিছু কম নয়। কেক নিয়ে দেখি সবাই চারপাশে ভিড় করে দাঁড়িয়ে। আমি জান্নাতের পাশে দাঁড়িয়ে আছি। জান্নাত এবার মোমবাতি নিভিয়ে কেক কাটতে যাবে, ঠিক তখনই গাইস, একটা আমার কথা আছে। বল, তোর কি বক্তব্য? এটা শুনে সবাই হেসে উঠল। আচ্ছা, তোরা তো জানিস জান্নাত হলো আমার চিরশত্রু, তাহলে আমার কি উচিত? হাতে তালি দেওয়া। জান্নাত এটা শুনে কুত্তা হারামি বিলাই, এটা বলে সারা পার্ক আমাকে ছুটাতে লাগলো। বাবা, শেষে ধরাই পড়ে গেলাম। উফ আল্লাহ, কি কেলানিটাই না কেলালো। মাথার চুল মনে হয় আর একটাও নেই। এবার কেক কাটছে। প্রথমে আমাকে কেক খাওয়ালো, আমিও খাওয়ালাম। এবার সবাই চিৎকার করে, ও মাম্মা, তাহলে তোলে তোলে এত কিছু? ওই এত কিছু মানেটা বুঝলাম না। আমি কিছু না বুঝতে পেরে দেখি জান্নাত এই কথা শুনে মুখ নিচু করে হাসছে। ওই না রে, এই এত কিছুই না। আমি কারো কথায় কেয়ার না করে, আচ্ছা মাম্মারা, বক্স কোথায়? একটু ডান্স হবে তো নাকি? রিফাত চিৎকার করে, মামা এখানে তোমাদের অপারেটর। আসলে রিফাতের আব্বু ডিজে বাজায় তো, ওরাই অ্যারেঞ্জ করেছে সব। রিফাতকে এর জন্যই দেখতে পাচ্ছিলাম না। এবার সবাই ড্যান্সে মেতে উঠেছে। আমিও ধাই ধাই ড্যান্স করছি। দেখি জান্নাত না এসে এক জায়গায় বসে আমার দিকেই তাকিয়ে আছে। আমি জান্নাতকে এখানে আনার জন্য জান্নাতের কাছে গিয়ে, ওই এখানে কেন, চল ডান্স করব। আব্দুল তুই ডান্স কর, আমি এখানেই থাকছি। না রে, সবাই মজা করছে, তুইও চল, জাস্ট চিল। আচ্ছা চল। আমি আবার ডান্সে যোগদান করলাম। আমি আবারও নোটিস করলাম জান্নাত আমার দিকে কেমন অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, একটা হাত গালে রেখে। আমার মনে একটু সংশয় হলো। আমি এবার জান্নাতের কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে, আচ্ছা জান্নাত, তোর কি শরীর খারাপ? না, কেন? তাহলে তুই এমনভাবে বসে আছিস কেন? কিছু ভালো লাগছে না তাই। কেন, কি হয়েছে? জানি না। উফ আল্লাহ, মেয়েদের এটাই সমস্যা। এই আমার দিকে তাকা। এবার জান্নাত আমার দিকে তাকিয়ে, বল কি বলবি? এইভাবে তাকাস না, প্রেমে পড়ে যাব। তোর পাগল। ওই তোর হাসি বিক্রি করে কিন্তু সিগারেট কিনে খাবো। ওকে, আর হাসবো না, আর তোকে সিগারেট খেতেও দিব না। এটা বলে খুব হাসছে। যাই হোক, মেয়েটাকে হাসাতে পেরে অনেকটা নিজেকেও খুশি মনে হচ্ছে। যতই আমার পিছু লাগুক, তবু ওর প্রতি ছোট থেকে আমার মায়া একটু বেশি। সুখ দুঃখে দুজনেই দুজনের পাশে থাকে জান্নাতের হাত ধরে। ইস, চলেন এবার একটু ডান্স করা যাক। জান্নাত এবার আবার দুটো হাত ধরে। চলেন পিচ্ছি লেখক মহাশয়। আমি সব ফ্রেন্ডদের সাথে অনেক মজা করলাম। লাঞ্চ করে এবার বাসায় চলে এলাম। আমি এখন রুমে বসে বসে ফ্রি ফায়ারে মনোযোগ দিয়েছি। ভাইরে, এটাই একমাত্র গেম যেখানে কোনো এক্স, কোনো ওয়াই, কোনো জেডকে মনে করায় না। আর আমার তো খেলা তখনই থামে যখন মোবাইলে 2% ব্যাটারির ওয়ার্নিং দেয়। প্রায় বিকেল 5টা পর্যন্ত গেম খেললাম। ব্যাটারিও শেষ, তাই চার্জে লাগিয়ে দিলাম। আমার একটা গল্ফ পার্টনার লাগবে, কেউ হতে চাইলে বলবেন। পরের দিন বিকেলে আমার ফাটা গিটারটা নিয়ে ছাদে এলাম বেসুরো গলায় গান গাওয়ার জন্য। বেশ পকেটে সিগারেটও রেখেছি। ছাদে এসেই প্রথমে সিগারেট মুখে নিয়ে টান দেওয়া শুরু করলাম। হঠাৎই জান্নাত আমার সামনে এসে, কিরে, আন্টিরে বলবো নাকি? আমি এই কথা শুনে পুরাই অবাক। এতদিন সিগারেট খাচ্ছি, ও জানে কোনোদিন কাউকে বলেনি, কিন্তু আজ বলবে বলছে। না ভাই, কাহিনী জানা লাগবে। আর ভাই, যদি আম্মুর কানে কথা চলে যায় তাহলে আমাকে আর কোনো দিন বিশ্বাস করবে না। আম্মু আমায় প্রচুর বিশ্বাস করে, তাই আম্মু আমার সবসময়ের জন্য সাপোর্টার। এই জান্নাত, প্লিজ আম্মুরে বলিস না। না, বলতেই হবে। যা দিন দিন খাচ্ছি সেসব গাঞ্জা বেরি,
এবার তো মদও খাবি। এই দেখ, আমি তোর সামনে হাত জোর করছি, বলিস না। ওকে, বলবো না। শালা এমনভাবে বলছে যেন ওর আব্বুর টাকায় আমি সিগারেট খাই। তবুও ভাই কিচ্ছু করার নেই, এখন কচ্ছপ হয়ে থাকতে হবে। জান্নাত এবার আগে সিগারেট ফেল, নেক্সট আমার একটা শর্ত আছে। আমি কথা শুনে একটু রেখে, এই আবার কিসের শর্ত রে? তবে রে ফাজিল, আমার উপর রাগ দেখানো। আন্টি! আমি সাথে সাথে ওর মুখ আমার হাত দিয়ে চেপে ধরে, এই চুপ চুপ, আমি সিগারেট ফেলে দিচ্ছি, আর বল তোর কি শর্ত? এই তো লক্ষ্মী বলা। যে এটা তো আমার আম্মু বলে, তবে তোর মতো লক্ষ্মী ছাড়া মেয়ে একটাও দেখিনি। কি? আমি লক্ষ্মী ছাড়া মেয়ে? শালা, এ তো দেখি পদে পদে বিপদ ক্রিয়েট করছে। আরে তুই তো খুব সুইট, তা বল না তোর কি শর্ত? ভাবতে দে। এমনভাবে ভাবছে যেন কোনো মহারাজার রাজকন্যা তার বাপের কাছে মহা মূল্যবান জিনিস চাওয়ার সুযোগ পেয়েছে। পাক্কা 5 মিনিট ভাবছে। শালা, আমি তো চিন্তায় পড়ে গেলাম, কি শর্ত রে ভাই? হঠাৎ আমার কোলে বসে গেল, আমি সাথে সাথে এই 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 এটা কি হচ্ছে, ওঠ বলছি। জি, এটাই আমার শর্ত। আমাকে কোলে নিয়ে গিটার বাজানো শেখাতে হবে, টানা 1 সপ্তাহ। ওঠ। এই জান্নাত, এটা সম্ভব না। আরে সাদে, তুই আমার কোলে, কেউ দেখে নিলে? ও বাবা! কিচ্ছু হবে না, ছাড় তো। আর এই মহল্লায় সবাই জানে আমরা কেমন। না, আমি পারবো না। ও তাই নাকি? আন্টি! এই কুত্তি, শিখাচ্ছি তো, শুধু আন্টি আন্টি করস কেন? ওকে। আমি এবার জান্নাতকে গিটারটা ধরিয়ে দিলাম। এখন আমার কোলে জান্নাত বসে, ভয়ে বুক কাঁপছে। ভাইরে, যদি কেউ দেখে নেয় তাহলে আবার নতুন কাহিনী শুরু হবে। জান্নাত হাতের উপরে এবার আমার হাত রেখে গিটার বাজাচ্ছি। জান্নাত আমার বুকের দিকে আরও এগিয়ে এসে আমার কাঁধে মাথাটা রাখলো, ওর চুলগুলো আমার মুখে এসে ঠেকলো। মেয়েটা এতটা কাছে না আসলে হয়তো কখনোই বুঝিনি যে মেয়েটার এতটা মায়াবী। মেয়েটাকে খুব ভালো লাগে, এই জন্যই। জান্নাত এবার গিটার ছেড়ে আমার মুখের দিকে তাকিয়ে, আমায় দেখতে আসছে। আবে তুই কবে ফেমাস হলি যে তোকে দেখতে তোর বাসায় লোকজন আসছে? আমাকেও পাশে নিস, আমি তোর ম্যানেজার বলে চালিয়ে দিস। মজা করে না। আর কয়দিন পর তো তোকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ সকালে তোর ঘুম ভাঙাবে না। এটা বলে মাথা নিচু করলো। মানে বুঝলাম না। আজ আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। ও কংগ্রাটস, বিয়েতে ইনভাইট করিস কিন্তু। এটা শুনেই জান্নাত কান্না শুরু করে দিল, আর বুকে কয়েকটা কিল ঘষে দিয়ে। আমি চলে গেলে অনেক ভালো থাকবে, তাই না? সন্ধ্যায় আমাদের বাসায় আসিস কিন্তু। জান্নাত এবার উঠে কান্না করতে করতে চলে গেল। আমারও খুব খারাপ লাগছে, মেয়েটা আমাকে সব সময়ের জন্য ছেড়ে চলে যাবে। খুব নিজের মন খারাপ করছে, কান্নাও পাচ্ছে। যতই হোক আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড, আমি নিজেকে সামলাতে পারবো না, তাই রিদওয়ানের বাসায় চলে এলাম। সারাটা সন্ধ্যা মন খারাপ করে বসে আছি। রাতে ডিনার সেরে আমি আর রিদওয়ান ঘুমানোর রুমে এসে, দোস্ত কি হয়েছে কত? জান্নাতের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল আজ সন্ধ্যায়। মেয়েটার বিয়ে ঠিক হওয়াতে আমি দেখতে পাচ্ছিলাম না রে। তোর তো খুশি হওয়ার কথা রে বেটা। না রে দোস্ত, কেমন জানি করছে। মেয়েটা সবসময়ের জন্য আমায় ছেড়ে চলে যাবে। রিদওয়ান আমার মুখের সামনে এসে, আব্দুল তুই তো দেখি জান্নাতের প্রেমের জালে ফেসে গেছোস। আবে শালা, ভাগ, প্রেম টেম না। তাহলে বেটা তোমার চোখের পানি কেন? জাস্ট ফ্রেন্ড শুধু। জি, ফ্রেন্ড থেকে যে তোমরা একে অপরের কখন যে এতটা প্রিয় হয়ে গেছো সেটা তোমরা কখনোই টের পাওনি। বেটা সময় থাকতে প্রপোজ করে দে। না দোস্ত, একবার ভালোবাসার জালে খুব বড় ধোকা খেয়েছি, আর নয়। আর ওর যদি কোনো পফ থাকে? আরে এতদিন একসাথে আছি, দেখেছিস কোনোদিন ওর মুখে অন্য কারোর নাম নিতে? সেটাও ঠিক। দেরি না করে তোর মনের কথাটা বলে ফেল। ওকে দোস্ত, আজই বলবো। কিভাবে? আমি এখন বাসায় যাই। আরে এত রাতে কেন? মন মানতে চায় না ভাই। কাল বলবি, আজ নয়। আমি কোনো কথা না শুনে সোজা বাসায় চলে এলাম। বাইক ঢুকিয়ে আমি ওর বাসার নিচে এসে দাঁড়ালাম। পাইপে এবার উপরে উঠছি। ওর রুম পাইপের পাশেই। উঠতে খুব কষ্ট হচ্ছে, তবুও উঠতে হবে, কিচ্ছু করার নেই। আমি এবার জান্নাতের রুমে গিয়ে জান্নাতের বিছানার তলে ঢুকে গেলাম। কেউ নেই দেখে, হয়তো ডিনার করতে গেছে। জান্নাত কিছুক্ষণ পর রুমে এলো। এবার লাইট অফ করতে যাবে, ঠিক তখনই আমি জান্নাতের সামনে যেতেই জান্নাত চিৎকার করা শুরু করে দিল। আমি সঙ্গে সঙ্গে ওর মুখ চেপে, কুত্তি আমি চুপ,
সঙ্গে সঙ্গে ওর আম্মু আব্বু আসার শব্দ পেতে আমি বিছানার নিচে আবার ঢুকে গেলাম। জান্নাত এবার ওর আম্মু আব্বুকে ম্যানেজ করে রুমে পাঠিয়ে দিল। জান্নাত এবার রুমের খিল আটকে দিল। আমি জান্নাতের সামনে যেতেই কেমন একটা ভয় পাচ্ছে মেয়েটা। আমি ওকে একবারে দরজার কাছে নিয়ে এলাম আর আমি গা ঘেঁষে দাঁড়িয়ে, জান্নাত তুই জানিস আমি সব কথা খুলে বলতে পছন্দ করি। বল কি বলবি? আর এখানে এত রাতে কেন এসেছিস? আমি তোকে প্রপোজ করতে এসেছি। কিসের প্রপোজ আর কাকে? কেন তোকে? পাগল নাকি? আমার বিয়ে 2 দিন পর, সব ঠিক হয়ে গেছে আজ। কথাটা শুনতেই আমার মাথায় বাজ পড়ে গেল, দু চোখে জল চলে এলো। সত্যি তোর 2 দিন পর বিয়ে? সত্যি 2 দিন পর বিয়ে। আচ্ছা তাহলে এখন আসি রে। এটা বলতেই জান্নাত আমার সামনে এসে একটা জোরে আমার হাতে কামড় দিয়ে। ছি আব্দুল, ছি। আমি এটা শুনে আরও চমকে গেলাম। আমি কি প্রপোজ করতে এসে জান্নাতের এতটা ঘৃণার পাত্র হয়ে গেলাম? এখন তো নিজেকেই খারাপ মনে হচ্ছে। জান্নাত আমার সামনে দাঁড়িয়ে। প্রপোজ করতে এসেছিস, প্রপোজ না করেই চলে যাচ্ছিস? জবাব পেয়ে গেছি, তাই এখানে আমার থাকাটা আর জরুরি না। পারলে আমায় ক্ষমা করে দিস। ও আচ্ছা, তোকে আমি ক্ষমা করব কেন? তুই আমার কে শুনি? আমি কেউ না হলেও তো সেই ছোট থেকে আমাদের ফ্রেন্ডশিপ, সেই ফ্রেন্ডশিপের দোহাই। ও তাই নাকি? তা তুই আমাকে কিছু কথার উত্তর দে তো দেখি। জি বল। তুই জানিস আমার আজ বিয়ে ঠিক হয়ে গেছে, তবু তুই আমায় প্রপোজ কেন করতে এলি? আমি তোকে ছেড়ে থাকতে পারবো না, তাই তোকে খুব মিস করব। ও আচ্ছা, তাহলে ভালোবাসিস না, শুধু ছেড়ে থাকতে পারবি না তার জন্যই? বাহ। ভালোবাসি কিনা জানি না, এটা শুনতেই আমার থেকে মুখ সরিয়ে নিয়ে। ভালোবাসিস না তো আমার সামনে এসেছিস কেন? তুই কি চাস না আমার সংসার হোক? জি চাই তো, সেটা আমাদের দুজনের সংসার হোক। জান্নাত একটু গম্ভীরভাবে। দুজনের মানে? ও বুঝেছি, তুই আর তোর বউ, আর আমি আর আমার পর। আমার এখন বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। আমি কষ্ট পেলে ভীষণ মাথায় রাগ উঠে যায়। ধুর, আমি আসি, বাই, গুড নাইট। এটা বলেই আমি জানলার দিকে এগোতে লাগলাম। হঠাৎ জান্নাত আমায় পেছন থেকে জড়িয়ে ধরে। সংসারটা তোর, আমার আর আমাদের ছোট্ট সোনাটাকে নিয়ে হবে। আমি তো চমকে গেলাম। জান্নাত আমায় পেছন থেকে জড়িয়ে ধরেছে। আগে কোনোদিন এমন ফিলিংস আসেনি যা এখন আসছে। জান্নাত আমার কাঁধে মুখটা রেখেছে। মানে কি? ফিউজ বক্স কোথাকার! সংসারটা তোর, আমার আর আমাদের ছোট্ট বেবিটাকে নিয়ে হবে। আমি মাথা নেড়ে ওকে ছাড়ানোর চেষ্টা করলাম। ছাড় আমায়, আমি পাগলামি করে এসেছি আজ। তোর 2 দিন পর বিয়ে। জান্নাত আমাকে এবার সামনে থেকে জড়িয়ে ধরে। এই পিচ্ছি লেখক, আমাকে ছাড়া একা থাকতে পারবি তো? জি, মানিয়ে নিতে হবে। আমায় মিস করবি না আমার ডিস্টার্ব করাগুলোকে? জি মিস করব, পরে ঠিক হয়ে যাবে। ও তাই নাকি? তুই চাস না আমি তোর বউ হই? না, এখন আর চাই না। এটা শুনে জান্নাত যে কান্না করছে বুঝে গেলাম, কারণ আমার বুকে ও মাথা রেখে আছে আর আমি বুঝতে পারছি ওর চোখের জলায় আমার শার্টটা হালকা হালকা করে ভিজে যাচ্ছে। তাহলে কি আমার সেই ছোট্ট থেকে তোকে নিয়ে স্বপ্ন দেখাটা আজ মিথ্যে প্রমাণ হলো? মানে? মনে আছে ছোটবেলায় আমরা দুজন বর বউ খেলতাম, তুই আমায় বউ বলে ডাকতিস আর আমি তোকে বর বলে ডাকতাম। বয়সের সাথে সাথে কখন যে তোকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আমার প্রতিটা স্বপ্নেতে তুই আছিস। জান্নাত আমাকে সেই ছোট থেকে ভালোবাসে। আমি তো বিশ্বাসই করতে পারছি না তুই আমাকে ছোট থেকে ভালোবাসিস। তো আমায় বলিসনি কেন? আমার শার্ট একটা বোতাম লাগিয়ে মুখ ফুলিয়ে। তোকে তো খুব ভয় লাগে তাই বলিনি, যদি আমায় মারিস। আমার তো ভাই খুশির সীমানা নেই। একটা মেয়ে সেই ছোট থেকে আমার জন্য সিঙ্গেল। যে মেয়ে কলেজের প্রায় পুরো ক্রাশ, সেই মেয়ে আমাকে এতটা ভালোবাসে। এখনো মারবো তো? ও বললাম বলে, জানি তো মারবি আমায়, জানি তো, নে মার। গাল ফুলিয়ে বলে একটা গাল পেতে দিল। ভাইরে, আমি এখন হাসবো না কান্না করবো কিছুই বুঝতেছি না। জান্নাত এখন মাথা নিচু করে আছে। আমি পকেট থেকে গোলাপ ফুলটা বের করে সাথে সাথে ওর সামনে হাঁটু গেড়ে আমি মাথা নিচু করে, উইল ইউ ম্যারি মি? জান্নাত সঙ্গে সঙ্গে চমকে গেল। মনে হয় বিশ্বাসই করতে পারছে না, তাই মুখ ঢেকে, কি? আমার অনুর আম্মু বানাতে চাই, আমার এই চিরশত্রুটাকে। আমিও আমার অনুর আম্মু বানাতে চাই যে আমাকে চিরশত্রু ভাবে। এটা বলে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে একটা আলতোভাবে চুমু দিল। আহ, সত্যি সব ব্যথা এখন নিরাময়ের উপায় একটা ওষুধ।
আমাকে জান্নাত খুব জোরে চেপে ধরে আছে। কিছুক্ষণ পর, এই মোটে আমার এই রোগাজ শরীর ছাড় না রে এবার। লাগো, এগুলা সব তোর দেহ কষ্টের মাসুল। তাই এটা বলে আমি ওর কপালে একটা আলতোভাবে চুমু দিলাম। জান্নাত লজ্জা পেয়ে গিয়ে আবার আমার বুকে মাথা লুকালো। আমি জান্নাতের কানের নিচে থাকা চুলগুলো ঠিক করে দিলাম, আর ওর ঘাড়ে দেখি কয়েকটা চুল এলোমেলো হয়ে আছে। আমি ঘাড়ে হাত দেওয়ার সাথে সাথে জান্নাত আমাকে খামচে ধরলো। আমি এবার একটা একটা করে চুল সরিয়ে দিলাম। জান্নাত আমাকে এতটা জোরে খামচে ধরেছে, যদি শার্ট না থাকতো তাহলে 10টা নখের দাগ বসে যেত। আমি এবার জান্নাতের ঘাড়ের কাছে আমার মুখটা নিয়ে গিয়ে ফিস ফিস করে, ভালোবাসি তোকে অনেক রে জান্নাত। আমিও তোকে সব থেকে বেশি ভালোবাসি আব্দুল। এটা বলে জান্নাত আমার কাঁধে আরও যেন একটু জায়গা নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেয়েটা আজ সত্যিই অনেক শান্তি পেয়েছে মনে, কারণ মেয়েটা আজ জমিয়ে রাখা 20টা বছরের মনের কথা প্রকাশ করতে পেরেছে। জান্নাতের চুলের ঘ্রাণে নিজেকে যেন কেমনভাবে হারিয়ে ফেলছে। বুকের ভেতর হার্টবিটটা আস্তে আস্তে বেড়েই চলেছে। একে অপরের স্পর্শ পেয়ে আমি এবার জান্নাতের মুখটা আমার সামনে নিয়ে আসতেই দেখি জান্নাতের চোখে পানি। ওর চোখে পানি দেখে আমার চোখেও কেমন পানি এসে গেল। আমি ওর চোখের পানি মুছে, এই পাগলে কাঁদছিস কেন? আব্দুল, এটা কান্না নয়, এটা হলো আমার চোখের একটা ফোঁটা পানির মূল্য তোকে পাবার একটা সুখের একটা মুহূর্ত। এটা বলে আরও কান্না করতে লাগলো। আমি ওর চোখ ভালোভাবে মুছে দিলাম। এই দেখ, আমি তো তোর সামনেই, আবার কাঁদছিস কেন এইভাবে? খুব ভয় করছে। কিসের ভয়? তোকে পেয়েও যদি তোকে আবার হারিয়ে ফেলি। ধুর পাগলি, আমি তোরই তো শুধু। কথা দে আমায়, সারাটা জীবনে এই কথাটাই আমাকে বলবি। আমি এবার ওর দু চোখে কিস করে কথা দিলাম। জান্নাত খুশির চোটে আমায় আবার ঝড়ের বেগে আমার চোখে মুখে গালে চুমু খেতে লাগলো, আর আমার গালে হাত দিয়ে। খুব ভালোবাসি রে তোকে। আমি ওরে। কিন্তু কি কিন্তু? তোর যে 2 দিন পর বিয়ে, এটা শুনেই জান্নাত আমার কান ধরে, ওই কুত্তা, কার বিয়ে? তার মানে তুই তো বিকেলে কইলি। কুত্তা, আমার বিয়ে দিয়ে কিছু নয়। আমি আর ওয়েট করতে পারছিলাম না তোকে পাবার জন্য। তোর ব্রেকআপ হওয়ার পর তুই যা মেয়েদের পিছনে ঘোরাঘুরি করছিলি, তাতে আমার একদম ভালো লাগতেছিল না। যদি আবার কাউকে লাইনে এনে বউ বানিয়ে নিস, তাহলে আমার বউ হওয়ার স্বপ্নটা হয়ে যেত না। তার জন্য আমি আর রেদওয়ান আর রিফাত 3 জনে মিলে প্ল্যান করেছিলাম। আমি এবার জান্নাতের 2টা কান ধরে, ওরে হারামজাদে। এই, লজ্জা করে হবু বউকে হারামজাদি বলতে? তো কি বলবো? কেন জান বলবি, বাবু বলবি, ময়না পাখি, টিয়া পাখি, আরো কত কি আছে। ও, তাহলে কাক পাখি বলে ডাকলেও হবে, তাই না? জান্নাত এবার আমার বুকে কিল ঘুষি মেরে, তুই না একটু রোমান্টিক না। জি, আমি তো আনরোমান্টিক। তাহলে আমার স্বপ্নে এত এত রোমান্টিক হতিস কেন? তা আমি কিভাবে জানবো? তুই আসতিস, তুই জানবি না? যদি রোমান্টিক হওয়া লাগে তাহলে তো রোম্যান্স করতে হবে, তাই না? খুব দুষ্টু হয়েছি দেখেছিস। জি, দুষ্টু তো সেই ছোট থেকেই। এইভাবে কথা বলতে বলতে প্রায় রাত 1টা বেজে গিয়েছে, কখন বুঝতেই পারিনি। জান্নাত, আমি এখন আসি রে, অনেক রাত হলো। না, এখন যেতে হবে না, সেই ভোরে চলে যাস ছাদ থেকে। না, এটা হয় না। না না না, তুই যাবি না। গাল ফুলিয়ে বলল, আর আমার হাত ছাড়তেই চাইছে না। আচ্ছা, আমার কিন্তু ঘুম পাচ্ছে, কোথায় ঘুমাবো? কেন, বেডে। আর তুই? আমিও বেডে ঘুমাবো। না, হয় না। না, এইভাবেই স্বামী স্ত্রী ঘুমায়, আর এইভাবেই হয়। আমি একটু মজা করে। এই জান্নাত, কি হয় রে? কুত্তা, তুমি জানো না নাকি? বল না কি হয়। এবার জান্নাত আমার সামনে দাঁড়িয়ে। পাগল একটা, চুপ। এবার আমি বেডে গিয়ে শুয়ে পড়লাম আর জান্নাত পাশে। ভাইরে, বউ বউ ফিলিংস আসছে এখন জান্নাতের পাশে থাকাতে। আমি জান্নাতকে জড়িয়ে ধরলাম পেছন থেকে। জান্নাত এবার আমার দিকে ঘুরে, বিয়ের পর আমাকে প্রতিদিন এভাবে জড়িয়ে ধরে ঘুমাবি। আর হ্যাঁ, আমি কিন্তু বালিশে মাথা রাখবো না। তাহলে কোথায় রাখবেন শুনি মহারানী? আর শোন, বল। বিয়ের পর কিন্তু তুই হাফ কাজ আর আমি হাফ কাজ করব। আমি পারবো না কাজ করতে। এটা বলতেই জান্নাত আমার দিকে রাগে লুক দিতেই, না না পারবো। জান্নাত এবার আমার বুকে মাথাটা দিয়ে, আব্দুল। বল। আমি ভাবছি তোকে আর তুই দিয়ে কথা বলবো না। কেন? 2 দিন পর তুই আমার বর হবি, তখন লোকের সামনে তোকে লজ্জিত হতে হবে তো।
বাবা, ভূতের মুখে রাম নাম, এটা শোনার পরেই আমার গাল খামছে। ওই কথাগুলো মজাই নিবি না। আচ্ছা বল না শালা, এখনই এত শাসন? বিয়ের পরে তো দেখি আমার বাসায় রাজত্বের ভার আমার আব্বু একেই তুলে দিবে। আমি একটু মজা করার জন্য আমি জান্নাতের কোমরে হাত দিয়ে কিলবিল করতে লাগলাম, জান্নাত আমার দিকে তাকিয়ে। এই ছাড় না, কাতুকুতু লাগে তো। আমি এবার জান্নাতের ওপরে চেপে গেলাম। জান্নাতের মুখে এবার ভয়ের ছাপ প্রকাশ পেল। জান্নাতের জোরে জোরে নিঃশ্বাস পড়ছে আর আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিতেই ও আমার চুলগুলো দুটো হাতের মুঠিবদ্ধ করে জোরে চেপে ধরল। জান্নাত এখন পুরোই কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এবার ঠোঁট ছেড়ে আমি জান্নাতের বুকের দিকে হাত নিয়ে যেতে লাগলাম আস্তে আস্তে করে। জান্নাতের আরও থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেল। জান্নাত চোখ বন্ধ করে কি যেন বলছে। আমি এবার হাত দুটোকে নিচের দিকে টেনে নাভিতে হাত দিলাম। সাথে সাথে জান্নাত আমাকে জড়িয়ে ধরল। বুঝলাম জান্নাত উত্তেজিত হয়ে উঠেছে। আমি এবার জান্নাতের কপালে একটা কিস করলাম। জান্নাত আমায় খামচে ধরে আছে, সাথে আমার বুকে মাথা গুজে কি যেন ভয়ে ভয়ে বিড়বিড় করছে। জান্নাতের হার্টবিট ধুকপুক করে আরও স্পিডে চলছে। আব্দুল বলে আমার বুকের ওপর শার্টটা খামচে ধরল। কিছুক্ষণ পর জান্নাত ঘুমিয়ে পড়েছে, আর তার মধ্যে যে আমি কখন ঘুমিয়ে পড়েছে তা তো বুঝতেই পারিনি। ভোর 4টা বাজতেই অ্যালার্ম বাজা শুরু হয়ে গেল। আমি তিরিং করে লাফিয়ে উঠে মোবাইলের অ্যালার্ম অফ করে দিলাম যাতে জান্নাতের কোনো ঘুমের ডিস্টার্ব না হয়। আমি এবার ছাদে যেতেই দেখি আমার আব্বু আমার সামনে। শালা মাইরালা, আমার তো মনেই ছিল না যে আব্বু প্রতিদিন ভোরে ছাদে চলাফেরা করে। হায় আল্লাহ, কি হবে এখন? এটা ভাবতে ভাবতে আমি নখ চিবাচ্ছি। শালা, আমি এখন জান্নাতের সাথে, আবার আমি এত সকালে এখানে কি? আমি তো 9টার কমে বিছানাই ছাড়ি না। হঠাৎ আব্বু আমাকে দেখতে পেয়ে গেল, আমাকে হাত দিয়ে ইশারা করে। আব্দুল, তুই জান্নাতদের ছাদে কি করিস এখন? আমি তো পুরাই ভিতর ডিম হয়ে গেছি এখন। না, এখন ভয় পেলে হবে না, ম্যানেজ করতে হবে। আমি সোজা আমাদের ছাদে গিয়ে, না আব্বু, আজ একটু ভোরে উঠে গিয়েছিলাম তো, ঘুম আসছিল না, তাই ছাদে এসে দেখি জান্নাতের ছাদে একটা পাখি উঠতে পারছিল না। ও আচ্ছা, ঠিক আছে, রুমে যা। আচ্ছা আব্বু। রুমে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর নয়, এই শেষ। ও আম্মু গো, শালা কারো বাসায় আর যাবই না। চোখগুলো ঢুল ঢুল করছে, তাই আমি আবার ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু এসে, আব্দুল, এই কি হয়েছে? তুই না কাল রেদওয়ানের বাসায় ছিলি, তাহলে এখানে কিভাবে এলি? ও আম্মু, ডিস্টার্ব করো না তো, যাও না, একটু ঘুমোতে দাও। ও, আমিও দেখছি কিভাবে তুই ঘুমাস। এটা বলে রুম থেকে যাওয়ার সময় পাখার সুইচটা অফ করে দিয়ে চলে গেল। ভাই রে, পৃথিবীর কি সব বাপ মায়েরাই এক নাকি বলেন তো? তাড়াতাড়ি বিছানা না ছাড়লে শীতকালে পাখা চালিয়ে দিবে, আবার গ্রীষ্মকালে পাখা বন্ধ করে দিবে। দেখুন, এইসব বন্ধ না করলে আমি কিন্তু এবার একটা আন্দোলন শুরু করে দিব। শালা, এগুলো তো না ইনসাফি। বাইরে পুরো শরীর ঘেমে পুরো গোসল হয়ে গেছি, তবুও বিছানা ছাড়বো না। শালা, চোখ তো মানতেই চাইছে না। অনেক কষ্টে তাদের বুঝিয়ে সুঝিয়ে খোলালাম। এবার বাইরে এসে ব্রেকফাস্ট করতে যাব, ঠিক তখনই আব্দুলের আম্মু, তোমার পোলার দেখে অনেক উন্নতি হয়েছে। কি বলো আব্দুলের আব্বু? উন্নতি মানে? না, তোমার পোলা ভোরে 3টায় উঠেছে, আজ আবার নাকি জান্নাতদের সাথে পাখি উড়াতে গিয়েছিল। তা তো ভালো কথা, তাতে কি হয়েছে? কি হয়েছে আব্দুলের আম্মু? এখনোই তো ভেজাল। ভাইরে, ভেজাল কথাটা শোনার পরেই যেন আমি কেমন শক খেয়ে গেলাম। ভেজাল মানে? আব্দুলের আম্মু, তুমি চিন্তা করে দেখো, এত রাতেও পাখি কোথায় পেল? ভাইরে, আমি শিওর আমি ধরা খেয়ে গেছি। এখন না খেয়ে উঠে যাওয়াটাই বেটার। আমি এবার উঠতে যাব, ঠিক তখনই এই আরফান, বস, এখনো কথা শেষ হয়নি। আব্বু, আমি আবার তোমাদের মাঝে কেন? তুমি না থাকলে যে আমার কথার উত্তরটাই পাবো না সে। ও, তা বলো না, কিসের উত্তর চাও? শালা, আমি এখন এমন করছি যেন ভাজা মাছটা উল্টে খেতে জানি না। এবার আম্মু, ও আব্দুলের আব্বু, ছাড়ো না, পুরোটারে খেতে দাও। তোমার চিন্তা ভাবনা অনেক দূর, ছাড়ো তো। যাক বাবা, বাঁচা গেল। এবার খাওয়া সেরে রুমে এসে পা দুলাচ্ছি শুয়ে শুয়ে। এমন সময় জান্নাত আমার রুমে এলো। ভাইরে, আমি তো ওকে আসতে দেখে খুব ভয় পেয়ে গেলাম। আগে পেতাম না, কিন্তু আজ পাচ্ছি। আমি আস্তে আস্তে, জান্নাত তুই এখানে কেন? কি শুনতে পাচ্ছি না? বলছি তুই এখানে কেন এসেছিস? এটা শোনার পরেই গালগুলো ফুলিয়ে,
এই তোমার কি? আমার হবু শ্বশুরের বাসায় আমি আসবো না তো কি আসবে শুনি? ও সেটা নয়, আব্বুর কাছে আমি ধরা খেয়ে গেছিলাম আর একটুর জন্য। কবে? আজ। ধরা দিলে না কেন? ভালোই তো হতো। ভালো হতো মানে? মানে আমাদের সম্পর্কটা জানাজানি হয়ে গেলে আমাদের বিয়ে দিয়ে দেবে। আর আমার একদম তোমায় ছাড়া একটা মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। ধরা পড়ে গেলে ভালো হতো। আচ্ছা বাদ দাও, আম্মু কোথায়? সেটা জানা লাগবে না, এটা বলে আমি আমার রুমে খিল দিয়ে দিলাম। আব্দুল, তুমি এত রেগে যাচ্ছ কেন? কই রাখছি না তো। আব্দুল জান, শোনো না। বল। বলছি জান, চলো না একটু বাইরে দিকে যাই। না, আমার সময় নেই। ও, তা থাকবে কেন? আমি এটা বলে রাগ দেখিয়ে আমার থেকে মুখ ঘুরিয়ে নিল। আমি জান্নাতকে পেছন থেকে জড়িয়ে ধরে, আমার বউটা বুঝি রাগ করেছে? কে তোমার বউ যে রাগ করবে? ওরে বাবা, আমার বউটা দেখি সত্যিই রেগে গেছে। না, আমি রাগিনি। আচ্ছা, না রেগেছো তো একবার বলো মিষ্টি করে ভালোবাসি আব্দুল। আব্দুল ছাড় আমাকে। কেন ছাড়বো শুনি? কেন ছাড়বি না? ভালোবাসি যে। ভালোবাসা তোরা দেখাচ্ছে? আমার কোনো মান অভিমানের যার কাছে কোনো দাম নেই, সে আবার ভালোবাসা দেখায়। তাই নাকি? তা আমার দিকে একবার ঘোরো। না। আচ্ছা, আমি ঘুরিয়ে নিচ্ছি। এটা বলার সাথে সাথে আমি ওকে ঘুরিয়ে নিয়ে, আমার দিকে তাকা। ওকে। এটা বলে জান্নাত আমার দিকে তাকালো। আমি ওর দিকে তাকিয়ে একটু হাসি দিতেই জান্নাত হেসে উঠল। মেয়েটার হাসিটা দেখলে মনটা খুব জুড়িয়ে যায়। মেয়েটা তো দেখতে পুরাই মাশাআল্লাহ। আমি এবার হেসে হেসে ওই তোর নামে এবার দেখি পুলিশ কেস করা লাগবে। কেন? তোর হাসি দেখে বারে বারে ক্রাশ খাচ্ছে যে। বিনা টাকায় এতবার এত ভালো জিনিস কাউকে খাওয়ায়? তাই নাকি? যে জান্নাত সোজা আমার কোলে ওঠে। এই আব্দুল, চলো না আমরা বিয়ে করে ফেলি। কেন, আমাকে স্বাধীন দেখতে তোমার ভালো লাগছে না? স্বাধীন মানে? না, এলাকার ভাইয়াদের কাছে শুনেছি নাকি বিয়ে করলেই সব পোলা অস্বাধীন হয়ে যায়। বেশি বকো না, চলো না আজই বিয়ে করে ফেলে। উফ, পাগল নাকি তুই? শালা এই কেমন মাইয়া রে ভাই, শুধুই বিয়ে আর বিয়ে। আব্দুল, তোমায় ছাড়া ভালো লাগে না। আগে কিভাবে কাটতো শুনি? আগের কথা বাদ দাও। হঠাৎ দরজায় আম্মু জোরে জোরে নখ দিয়ে। এই আব্দুল, এই জান্নাত, তোরা এক রুমে কি করছ রে দরজা বন্ধ করে? ও ভাই, মুঝে মারো। এবার তো মনে হয় আমাকে আমার জন্য 3.5 হাত কবর খোঁড়া লাগবে। কি 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 আম্মু? তোরা দুজনে এক রুমে কি করস? এই তো আম্মু নোট লিখতেছে। এটা শোনার পর জান্নাত আমার ঠোঁটে ওর ঠোঁট বসিয়ে দিয়ে, আন্টি ইম্পর্টেন্ট নোট দিচ্ছি, এখন ডিস্টার্ব করো না প্লিজ। এই কুত্তি ছাড়, আম্মু দেখে নিবে। আচ্ছা বেশ, সব ভালো করে নোট দিস। পোলাটা দিন দিন যা হয়ে যাচ্ছে একটু দেখিস মা। ও, তুমি চিন্তা করো না, আজ থেকে তোমার পোলা আমার পোলা। আম্মু শোনে। কিরে? না না, মানে ওই আর কি, তুমি যাও। ও এখনো আমার ঠোঁটে ঠোঁট রেখে আছে। এই এবার তো ছাড়, এবার কি আমার ইজ্জত নিবি নাকি? পারলে সেটা নিয়েও নেব, ওটা তো আরো বড় নোট। চুপ। কিছুক্ষণ পর জান্নাত চলে গেল। এবার আম্মু আমার রুমে এসে, সব নোট লেখা শেষ? জি আম্মু। আম্মু এবার হেসে হেসে, বাবা এত সুন্দর নোট দিয়েছে যে তোর গালে দেখি লিপস্টিকের রং। তা লিপস্টিকের রং দিয়ে কি লেখালেখি করেছিলিস কেন? ভাইরে, এটা শোনার পর যে আমার কি পরিমাণ লজ্জা করছে, শালা শেষে ধরাই খেয়ে গেলাম। আমি সাথে সাথে হাতে করে গালগুলো মুছতে লাগলাম। না 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 আম্মু, হয়েছে কি? থাক, আর মিথ্যা কথা বলতে লাগবে না, যা গোসল সেরে নে। আচ্ছা আম্মু। এটা বলে আম্মু চলে গেল। আমার এখনো প্রচুর লজ্জা করছে। আমি আয়নার সামনে যেতেই দেখি আমার পুরো মুখ তো লাল লিপস্টিকের রঙে ভরে গেছে। শালা তাড়াতাড়ি ধুয়ে না ফেললে দেখি আব্বু দেখে নেবে। আর না দেখলেই বা কি, সেই তো আব্বুর কানে কথা চলে যাবে। আর লাঞ্চ করার সময় আমি বসে আছি, আম্মু আমার দিকে তাকিয়ে। ওগো শুনছো, তোমার পোলার নোট নেওয়া ভালোই চলছে। এবার মনে হয় বেশ বেশি পার্সেন্ট পেয়েই পাস করবে। এই খেয়েছে আব্বুর জুতা পেটানি তাহলে আজ ভাতের বোতলে। কেন আম্মু? এগুলো কি হচ্ছে শুনি? কোনগুলা? যেগুলো তুই করছিস জান্নাতের সাথে, এসব কি দেখছি আমি?
আম্মু, তোমার লজ্জা করে না এইসব দেখতে, যেখানে তোমার পোলা এইসব করছে? ওয়েট, তোর আব্বুরে বলছি। ভাইরে, বুকটা আমার ধরাস করে উঠল। আম্মু, আম্মু, আব্বুকে কেন? তোর আব্বু দেখুক তার পোলা কি করে। ছি আব্দুল, আমি ভেবেছি আমার পোলা সবার থেকে আলাদা। আম্মু, সবাই তো প্রেম করে, আর আমি তো ভালোবাসি জান্নাতকে। আচ্ছা তুমি বলো, তুমি কি জান্নাতকে লাইক করো না? লাইক করার সাথে কি আছে? আহা, করো কিনা বলবা তো? জি করি তো। যদিও এই বাসার বৌমা হয়ে আসে, তোমার তো ভালোই হবে তাই না? এই দেখো, সারাদিন তুমি কাজ করছো, যতই হোক তোমার তো বয়স হয়েছে তাই না? এবার তো রেস্ট লাগবে। বাইরে আম্মুরে পটানোর ট্রাই চলতেছে। বুঝেছি, পটানো হচ্ছে তাই না? আম্মু, বুঝে যখন গেছো মেনে নাও না প্লিজ। আম্মু প্লিজ, আব্বুকে বলো না প্লিজ। আমি জানি আম্মু আবার কখনো কোনো কথা রাখেনি, এমন নয়, আগের মতো এবারও চোখ রাঙিয়ে। খুব বড় হয়ে গেছিস তাই না? শুধু বিয়ে বিয়ে। আম্মু। পড়াশোনা তো গোল্লায় তুলে দিয়েছো। না আম্মু, তুমি যদি রাজি হও এবার থেকে মন দিয়ে স্টাডি করব। এটা অনেকবার শোনা হয়েছে, নতুন করে আর শোনা লাগবে না। এটা বলে আমার রুম থেকে চলে গেল। বিকেলে আমি বসে আছি কিচেনে আম্মুর কাছে, এমন সময় জান্নাত এলো। আন্টি, আজ আপনার পোলা দেখি এখানে। এখানে এখন কি নোট দিবি নাকি? তাহলে যা রুমে নিয়ে যা। হায় আল্লাহ, আম্মু কি পুরো ফুল পারমিশন দিচ্ছে নাকি? জি আম্মু, অনেক নোট আছে তো, তাই একটু লেট হবে। যদি আমার বাসা থেকে কেউ আসে বলে দেবেন এটা। আচ্ছা যা। আমি আম্মুর দিকে তাকিয়ে পুরো ফিদা হয়ে গেছি। শালা, এটা কোনো মুভির অংশ নাকি বাস্তব? আম্মু আমার দিকে তাকিয়ে, কিরে যা, নোটসগুলো নিয়ে নিবি। এই জান্নাত, তুই এখন যা, পরে নিয়ে নিব। জান্নাত, তুই রুমে যা, আমি ওকে পাঠাচ্ছি। জান্নাত এবার চলে গেল। আম্মুর হাত ধরে আমি, ও আম্মু, আমি যাব না। দুদিন পর বউ বানাবো, আর যাবা না বললে কিভাবে হবে শুনি? যা, টাইম দে। আম্মু, তুমি তাহলে ফুল পারমিশন দিচ্ছ? জি। লাভ ইউ আম্মু। বেশি পিরিত না দেখি রুমে যা। ভাইরে, প্রচুর খুশি লাগছে। আমি এবার রুমে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরলাম। জান্নাত চিৎকার করে, এই কে কে কে? আমি ওর মুখে হাত রেখে, আমি রে। তা এভাবে কে জড়িয়ে ধরে শুনি? আমি ধরি। যদি আম্মু চলে আসে? এলেও অসুবিধা নেই। না মানে? আম্মু সব জানে সত্যি? যে তোকে বউ হিসেবে মেনে নিয়েছে। তা তো ভালোই, কিন্তু আমার আপু আম্মু? আরে ছাড় তো, পরে ঠিক মানিয়ে নিব। এইভাবে প্রায় 2 বছর রিলেশন চলার পর একদিন ঠিক করলাম আমি নিজেই জান্নাতের বাসায় আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমি এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমি বাসায় থাকি না, আমি বাইরে থাকি। কোম্পানি থেকে ফ্ল্যাট দিয়েছে। জান্নাতের সাথে তেমন দেখাও হয় না, শুধু দেখা হয় বলতে সপ্তাহে একদিন। তারপর তো যখনই ফ্রি থাকি তখন কল, টেক্সট, ভিডিও কল। দিন দিন মেয়েটার প্রতি এত মায়া বেড়ে গেছে, ও আমার সাথে একটা মিনিটও থাকতে পারে না, আমিও। তাই কাল রাতে দুজনেই ঠিক করেছে জান্নাতও একটা ছোট্ট কোম্পানিতে জব করে। আমাদের রিলেশন চলছে, সেটা জান্নাতের আব্বু আম্মু কিছুটা টের পেয়েছে। অনেকবার রাতে কথা বলতে শুনে নিয়েছে। যাই হোক, বাদ দেওয়া যাক এসব কথা, আসল সিনে আসি। আজ অফিস নেই, তাই ভেবেছি আজ বাসায় গিয়ে সবটা সেরে আসবো। ঠিক সকালে রওনা দিলাম। বাসায় এসে উঠলাম 11টার দিকে। এতটা ট্রাভেল করার পরে একটু রেস্টের দরকার, তাই গোটা দুপুরটা রুমে থাকলাম। এর মধ্যে জান্নাত 10 থেকে 12 বার এসেছে। আমি বাসায় এলে মেয়েটা ওর অফিস বন্ধ করে আমার কাছে এসে বসে থাকবে। কতবার মানা করেছে, শোনেনি। তার উপর কিছু কথা বললেই বলে কিনা, আমি এখন পুরাতন তো নতুন পেয়ে গেছো। বুঝেছি, প্রচুর হ্যান্ডসাম হয়ে গেছো তো, তাই আমাকে এখন কোনো কেন পাত্তা দেবে? ভাইরে, এটা জান্নাতের কথা নয়, এটা পৃথিবীর সব গফের মুখে লেগে থাকা কথা। জানি এসব কথা শুরু হলেও ঝগড়া, অশান্তি হবে, আর এতে জান্নাতও কষ্ট পাবে, আর আমিও। বিকেল গড়িয়ে এবার সন্ধ্যা নেমে এলো। শার্ট প্যান্ট পরে জান্নাতের বাসায় গেলাম আমার আম্মুকে নিয়ে। এখনও আমার আব্বুকে জানানো হয়নি, খুব ভয় করে আব্বুকে। পুরোটা এইদিকে ঠিক করে নিই, তারপর আম্মু আব্বুকে মানিয়ে নিবে। জান্নাতের বাসার সামনে গিয়ে কলিং বেল চাপতেই জান্নাত বেরিয়ে এলো। ভাইরে, নীল শাড়ি, নীল ছুরি, কপালের মাঝে একখানি টিপ, পুরাই মাশা আল্লাহ।
নীল রং আমার ভীষণ প্রিয়, সেটা জান্নাত জানে। আর এর জন্যই জান্নাতের বেশিরভাগ ড্রেস নীল রঙের। পুরাই ক্রাশ খাইলাম রে। আমি তো জান্নাতের দিকে একভাবে তাকিয়ে আছি, এর মধ্যে যে কখন আম্মু ভেতরে চলে গেছে টেরই পেলাম না। জান্নাত এবার আমার সামনে এসে আমার হাতে একটা চিমটি কেটে বলছি বাইরে থাকার ইচ্ছা আছে নাকি? এই কি 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 না না, বলি ভেতরে আসেন। হ্যাঁ হ্যাঁ চল। এই তোমায় না কতবার বলেছি তুমি দিয়ে কথা বলবে আমার সাথে? এই দেখ, আমি পারি না। ট্রাই নয়, করতেই হবে। আমি ওকে বাবা, এখন তো আমাকে নিয়ে চল। জি। আমি এবার ভেতরে গিয়ে জান্নাতের আব্বু আম্মুকে সালাম দিলাম। আঙ্কেল আন্টি কেমন আছেন? জি ভালো বাবা, তুই কেমন আছিস? জি আঙ্কেল ভালো আছি। তুই কবে এলি? কই কিছু জানলাম না তো। এই তো আন্টি, আজ দুপুরের দিকে এসেছি। তুমি দাঁড়িয়ে কেন বাবা, বসো। তারপর বলেন ভাইজান, শরীর ঠিক আছে তো আপনার? ওই ঠিক আছে ভাবি, দিন দিন প্রেশার বেড়েই চলেছে। ঠিকঠাক রুলস ফলো করেন, সব ঠিক হয়ে যাবে। জি আচ্ছা, আব্দুলের আব্বু কোথাও আসেনি? না, ওর একটু শরীরটা খারাপ। ও আচ্ছা। জান্নাত এবার ওর আব্বুকে কানে কানে কি যেন বলল। জান্নাতের আব্বু এবার জান্নাতের কাছে তো সবই তো শুনেছি, কিন্তু চলো একটু ছাদে যাই। ওকে আঙ্কেল। এবার আমরা ছাদে গেলাম। বেশ আকাশে ফুরফুর করে হাওয়া বইছে। আঙ্কেল ছাদের একটা কোনায় গিয়ে হঠাৎ, আব্দুল তুমি আমার নিজের পোলার মতোই, তবে আমি একটা রিকোয়েস্ট করব, সেটা তুমি রাখবে? আমি এরকম কথা শুনে খুব অবাক হলাম। আমি মিষ্টি কথায়, জি আঙ্কেল বলুন না, আমিও আপনাকে নিজের আব্বুর মতোই মানি। আব্দুল আমি এই বিয়ে মন থেকে মেনে নিতে পারবো না। এই কথাটা শোনার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। মানে? আব্দুল আমার অবস্থা বোঝার ট্রাই করো। আমার একটাই মেয়ে, আমি চাই আমার মেয়েকে এমন একজন হাতে তুলে দিতেছে, সে আমার মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব ভালোভাবে নিতে পারবে। আমার এবার ভীষণ রাগ হচ্ছে, তবুও কন্ট্রোল করে, আঙ্কেল আপনার কি মনে হয় আমি আপনার মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না? কি জানি পারবে কিনা, তোমার স্যালারি বা কত? ও বুঝলাম, আপনার অসুবিধাটা আমার জবের স্যালারির উপর। না, আমি চাই আমার মেয়েকে কোনো এক সরকারি চাকরিওয়ালা পোলার হাতে তুলে দিতে চাই, কখনো যেন তার দুয়ারে দুঃখ না আসে। ও বুঝলাম, সরকারিওয়ালা বলা যায়। জি, আমার আর কিছু বলার নেই। জি আঙ্কেল, তবে আমার এখন কিছু কথা বলার আছে। বলো। আঙ্কেল আপনি কি করেন? একটা ছোট্ট কোম্পানিতে জব করি। তাহলে আঙ্কেল আপনার যদি ভালোভাবে সংসার চলে যেতে পারে তাহলে আমার কেন যাবে না? আব্দুল এভাবে মাথা গরম করতে নেই, আমি আমার মেয়ের বিয়ে সরকারি চাকরিওয়ালা পোলার সাথেই দেব। আমি তো ভাই রেগে আগুন হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আঙ্কেল আপনি সরকারি চাকরিওয়ালার সাথে বিয়ে দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা কথা বলে দিতে পারি, আপনার মেয়েকে আপনি অন্যের টাকা দেখে তাকে বিক্রি করতে চাইছেন। আপনার খুশিটাই তো সব। আপনার মেয়ে যে বিয়ের পর কিভাবে থাকবে, কতটা হাসিতে থাকবে, কতটা কষ্টে থাকবে, তাতে কোনো আপনাদের ভ্রুক্ষেপ থাকবে না। আর হ্যাঁ আঙ্কেল, আমরা বিয়েটা পালিয়ে গিয়েও করতে পারতাম, আপনার মান সম্মানের কথা ভেবে এটা আমরা করিনি। আব্দুল তুমি আমাকে পুরোপুরি ভুল বুঝছো। থাক আঙ্কেল, নতুন করে সাফাই দেওয়া লাগবে না। সরকারি চাকরি কি আপনার মতো সব আব্বুদের ট্রেন্ড হয়ে গেছে নাকি সরকারি চাকরিওয়ালা ছেলে চাই? কেন আমি কি টাকা উপার্জন করি না? তারা তো টাকা সৎ পথে উপার্জন করে, আর আমরা তো টাকা, তাই না? নিজেকে একবার বিবেচনা করে দেখুন, আমি ভুল বলছি? আব্দুল দেখো, তুমি কিন্তু এবার সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছ। না ঠিক বলছি। আরে বাইরে যাওয়ার কি আছে? আপনার মেয়েকে অতিরিক্ত ভালোবাসি বলেই আপনাকে এত বোঝানোর ট্রাই করছি। যান বিয়ে দেন আপনার মেয়েকে, কিন্তু মনে রাখবেন আপনার মেয়ের প্রতিটা বিন্দু বিন্দু চোখের পানির কারণ হয়ে দাঁড়াবেন আপনি। মেয়েটা হয়তো আপনাদের সামনে হাসাহাসি করে চলবে, এটা স্বাভাবিক, কিন্তু দিনের শেষে এই পোলাটার জন্য চোখের কোণে পানি আসবে, তার জন্য দায়ী থাকবেন আপনি। এবার জান্নাতের আব্বুর সামনে, আঙ্কেল আমি হাত জোর করছি, আপনার মেয়ের জীবনটাকে অন্যের সাথে জড়িয়ে নিজেকে দায়ী করবেন না প্লিজ। আমার যতটুকু আছে ততটুকু দিয়ে তাকে রানীর মতো করে রাখবো। আব্দুল তুমি আমার পাশের বাসার পোলা, তাই এতক্ষণ তোমার এসব ফালতু কথা শুনছি, আর সহ্য হচ্ছে না। ঠিক আছে, এটা বলে চোখের পানি মুছতে মুছতে নিচে চলে এলাম। নিচে এসেই
আম্মু চলো বাসায় যাব। আম্মু আমাকে এমনভাবে বলো দেখে। কি রে, কি হলো? কিছু না, বাসায় চলো। এবার জান্নাত আমার কাছে এসে আমার হাত ধরতেই আমি ওর হাত জোর করে ছাড়িয়ে ছিটকে দিলাম। আব্দুল কি কথা হলো আব্বুর সাথে? আমার মুখে মিথ্যা হাসি নিয়ে হলো, জান্নাত আমি তোমায় বিয়ে করতে চাই না। এটা শুনে সবাই চমকে গেল। এটা বলে আম্মুকে নিয়ে আমি বাইরে বেরিয়ে গেলাম। আমার চোখে এখন প্রচুর পানি জমে আছে, কিন্তু বাইরে বের করতে পারছি না। আমরা বাইরে আসতেই আব্দুল, তোর কি হয়েছে বলতো? বিয়ে করতে চাস না কেন? মেয়েটা কতটা কষ্ট পাবে জানিস? আমি কান্নার ছাপ লুকিয়ে হাসি মুখে, ধুর আম্মু, আমারই বয়স 23, এখন অনেক টাইম আছে, লাইফটাকে এনজয় করি। এখন বিয়ে করে নিজের লাইফটাকে নষ্ট করতে চাই না। এটা বলার সময় আমার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। আম্মুকে যদি এই অপমানের কথাগুলো বলি তাহলে আম্মু সহ্য করতে পারবে না। আজ বুঝলাম, তুমি যতই ভালোবাসো কোনো মেয়েকে, যদি তোমার সরকারি চাকরি থাকে তাহলে তুমি তাকে পাবে, এটা 100% কনফার্ম। আজকালের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সরকারি চাকরিওয়ালা জামাই চাই। সোজা বাসায় এসে কোনো কথা না বলে কারো সাথে রুমে গিয়ে একভাবে মাথা নিচু হয়ে বসে রইলাম। জান্নাত তো কিছুক্ষণ পর এসে, এই আব্দুল, তোমার কি ব্যাপার বলে তো? তুই এখানে কেন? আমার বুঝি আসা যাবে না? না, আসা যাবে না, চল নিজের বাসায় যা, আর কোনোদিন আসবি না। ওকে, আচ্ছা, তুমি আমায় কেন বিয়ে করতে চাও না বলবে প্লিজ? করতে চাই না আবার কেন? আমি তোকে বিয়ে করে আমার পুরো জীবনটা কেন নষ্ট করতে যাব শুনি? জান্নাত আমার কথাগুলো শুনে থমকে রইল। আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। বাহ, খুব ভালো। তাহলে আমাকে দেওয়া কথাগুলো, সেগুলোর কি হবে শুনি? সব শেষ, আমাকে ভুলে যা। আব্দুল, তুমি তো আমায় অনেক ভালোবাসো, তাই না? এটা বলেই আমাকে জড়িয়ে ধরতেই, না আমি তোকে ভালোবাসি না, এটা বলেই ওকে ছাড়িয়ে দূরে ঠেলে দিলাম। জান্নাত প্রচুর কান্না করছে, অনেক বোঝানোর ট্রাই করছে, শেষমেশ আমার পা ধরে, আব্দুল, আমি তোমায় অনেক ভালোবাসি, আমায় প্লিজ বিয়ে করে নাও। তুমি যা বলবে তেমনই থাকবো, প্লিজ। আমার এখন এতটাই কষ্ট হচ্ছে যে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমি এবার জান্নাতকে তুলে আমার বুকে জড়িয়ে নিলাম। এবার আমাদের বাইরে যাওয়ার দরজার সামনে জান্নাতকে নিয়ে গিয়ে, ভালোবাসি না তোকে, ভুলে যা আমাকে, এটা বলে ওকে ছেড়ে দিয়ে দরজা এঁটে দিয়ে খুব কান্না করছে। জান্নাত দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে, আব্দুল, আমি খুব ভালোবাসি তোমায়, তোমায় না পেলে আমি কিন্তু এই জীবন রাখবো না। প্লিজ আব্দুল, দরজা খোলো। আব্দুল প্লিজ, প্লিজ আব্দুল, খোলো না দরজা প্লিজ। ভাবে কিছুক্ষণ করার পর চিৎকার করে, আব্দুল, আই লাভ ইউ। আমি যদি তোমায় না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আমি ভালোবাসি না তোকে। এসব চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে আম্মু আমার সামনে এসে, ছি আব্দুল, একটা মেয়ে তোকে এত ভালোবাসে, তুই কেমন বলা? একটা মেয়েকে এত কষ্ট দিচ্ছিস? মনে রাখবি, তুই একটা মেয়ের গর্ভে জন্মেছিস। তোকে জন্ম দিয়েই ভুল করেছি আমি, এখন দেখছি এভাবে একটা মেয়েকে কাঁদাচ্ছিস। ছি। কথাগুলো শুনে কষ্ট চেপে একটু হেসে, জি আম্মু, আমি তোমার একটা কোলাঙ্গার পোলা, একটা মেয়েকে কথা দিয়ে কথা রাখতে পারিনি। এটা বলে সোজা রুমে এসে বিছানার উপর উঠে বালিশে মুখ গুজতেই ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিলাম। না চাইলেও চোখ তো আর মানতে চায় না। এখন আমার বালিশটাই বুঝতে পারছে আমি জান্নাতকে কতখানি ভালোবাসি, আর তার জন্য কতটা আমার কষ্ট হচ্ছে। পুরো বালিশটা এক নিমিষে ভিজে গেল। আমি এখন একটা জীবন্ত লাশ। সারা রাত কেঁদেছি, একটু ঘুমোতে পারিনি। জান্নাতের জন্য খুব মন খারাপ করছে। জান্নাতের ফটো দেখে সারা রাত কেটেছে। যাকে নিয়ে সারা রাত স্বপ্ন দেখতাম, আজ তার ফটো দেখে সেই স্বপ্নগুলোকে মোছার চেষ্টা করছি। আল্লাহ, তোমায় শুকরিয়া দিতে চাই আমাকে এত কষ্ট দেওয়ার জন্য, নয়তো বুঝতামই না যে ভালোবাসায় এত কষ্ট আছে। সকালে উঠে ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়াতেই নিজেকে চিনতে পারছি না। যে আব্দুল কাল ছিল সেটা আজ আর নেই। কোলাঙ্গার আব্দুল দাঁড়িয়ে আছে, নিজেকে খুব নীচ মনে হচ্ছে। এই সেই আব্দুল, সে কাল তার দুটো ভালোবাসার মানুষকে কষ্ট দিয়েছে, প্রথমে আম্মু, নেক্সট জান্নাতকে। তবুও কিছু করার নেই। চোখ গাল ভালোভাবে মুছে মুখে মিথ্যা হাসির ছলনা নিয়ে বাইরে বের হলাম। জি, আমরা ছেলে, আমাদের কাঁদতে নেই। আমরা কাঁদলে সমাজ আমাদের দিকে আঙুল তুলে বিভিন্ন রকমের দোষ দেয়, তাই আমাদের কাঁদতে নেই। হঠাৎ জান্নাত আমার সামনে এসে, আব্দুল, কি হয়েছে বলো না।
এই তুই যা না প্লিজ, দেখ ভালো লাগছে না। এটা বলে পাশ কাটিয়ে আমি চলে যাচ্ছি। জান্নাত পুরোই এক রাতের মধ্যে কেমন যেন হয়ে গেছে, পুরা মুখ শুকাই গেছে। এখনো জান্নাত আমার পেছন পেছন আসছে। জান্নাত আমার পিছু পিছু আসতে লাগলো। মনে কষ্ট হলেও জান্নাতের সামনে দাঁড়িয়ে গেলাম। এইভাবে দাঁড়াতে দেখে জান্নাত কেমন যেন অবাক হয়ে গেল। এই তোর প্রবলেমটা কি বলতো? কি আবার প্রবলেম? যার যেটা প্রবলেম সেটা তো তুমি জানো। আমি কোনো কিছু জানি না, আমাকে আর ডিস্টার্ব করবে না প্লিজ। ও ওকে। এটা বলে জান্নাত আমার চোখের সামনে থেকে এক নিমিষেই দূরে চলে গেল। মেয়েটাকে এইভাবে বলতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করার, যাকে পাবো না তার সাথে সম্পর্ক এগিয়ে লাভ নেই। এতে ওই মেয়েটারও কষ্ট হবে আর আমারও। আমি বিকেলের দিকে ফ্ল্যাটে চলে এলাম। বাসায় থাকলে বেশি বেশি কষ্ট। আম্মুর চোখে আমি এখন একটা কুলাঙ্গার, তাই বাসায় না থাকাটাই আমার জন্য এখন বেটার। ফ্ল্যাটে এসে চুপচাপ মাথা নিচু করে বসে আছি। ফোন বাজছে, আমার কোনো খেয়ালই নেই। কিছুক্ষণ পর আবার ফোন বাজা শুরু করলো। আমি কিছুটা আনমনা হয়ে রইলাম। তারপরে মনে হলো যে আমার ফোন বাজছে। আমি ফোন হাতে নিতেই দেখলাম রিদওয়ানের কল। এই আব্দুল, তুই কি শুরু করেছিস বলতো? কই কি শুরু করেছি দোস্ত, শোন না, মাইন্ডের অবস্থা খারাপ, তোকে একটু পরে ফোন দেই। না, দেওয়া লাগবো না। তুই কত বড় হারামি! যে মায়াটা তোর জীবন দিয়ে ভালোবাসে তাহলে তুই এভাবে ধোকা দিতে পারলি? এই দোস্ত, আমাকে বোঝার চেষ্টা কর প্লিজ, আমি ধোকা দিতে চাইনি। কি বুঝবো? কিছু বোঝার নাই এখানে। ভাই কথাটা শোন। আচ্ছা, কি বলবি বল। এবার আমি পুরো ঘটনাটা খুলে বললাম। এবার রিদওয়ান। দোস্ত, মাইন্ড করিস না রে, আমার মাথা গরম হয়ে গেছিল এসব শুনে, তাই এটা জান্নাত জানে? না দোস্ত, একদম বলবি না। দেখ দোস্ত, আমি জান্নাতের কাছে খারাপ হলেও আমায় ভুল বুঝবে এবং ওর আব্বুর পছন্দ মতো পাত্রকে বিয়ে করতে রাজি হবে। তা বলে এভাবে তুই তোর ভালোবাসাকে হেরে যেতে দিবি? আমি আর কান্না না থামাতে পেরে, দোস্ত কিছু করার নেই রে, আমার নসিবে শালা ভালোবাসা জিনিসটাই নেই। যেটাই আমার লাইফে ইম্পর্টেন্ট মনে হয় সেটা কেড়ে নেয় আল্লাহ। আমার এমন সিচুয়েশন বুঝে না। এই আব্দুল, আমি যাচ্ছি তোর কাছে। আরে অনেক রাস্তা তো, আসতে পারবি? আব্দুল, তুই আমার কলেজের দোস্ত, লাগবে তো 3 ঘন্টা, এখন রাখি। না আচ্ছা, ভালোভাবে আসিস। ওকে। এবার ফোনটা রেখে দিল রিদওয়ান। আমি এবার ফ্রেশ হয়ে মোবাইলে ফানি ভিডিও দেখছি, যাতে মনটা একটু ফ্রি হয়। ভাইরে, যে কষ্ট পেয়েছি তাতে কি আর এইসব হাসির জিনিস দেখলে মন ভালো হয়ে যায়? কিছু ভালো না লাগাতে আমি এবার বালিশে মাথা দিতেই আমার চোখে ঘুম চড়িয়ে এলো, কারণ একটা রাত আমার চোখে কোনো ঘুম নেই। বাসার কলিং বেল বাজছে, এটা শুনতে পেয়ে আমার ঘুম ভেঙে গেল। ওই রিদওয়ান এসে গেছে। আমি চোখে মুখে পানি নিয়ে দরজা খুললাম। দেখি, আরে দোস্ত, আয় আয়, ভেতরে আয়। জি, তবে আর একজন যে আমার সাথে এসেছে তাকে ডাকবি না? আমি দরজার সামনে গিয়ে, শালা এখনো মজা, কই কে এসেছে? সে নিচে দাঁড়িয়ে আছে। সে মানে? আরে বাবা, যেই হোক, যা ডেকে নিয়ে আয়। শালা কে সে তাও বলছিস না? আচ্ছা, আমাদের কোনো ফ্রেন্ড জোনের কেউ নাকি? হতে পারে। শালা বলবি তো। এটা বলে আমি সিঁড়ি দিয়ে নিচে কিছুটা নেমে যেতেই আমি অবাক হয়ে গেলাম। জান্নাত এখানে কি করে? যাই করুক, তাতে আমার কি? আমি কোনো রকম কেয়ার না করে সাইড দিয়ে চলে যেতেই জান্নাত আমাকে পেছন থেকে একটা পিঠে চাপড় দিয়ে, দেখতে পাচ্ছিস না আমি এখানে? আমি এবার জান্নাতের কাছে গিয়ে, তোকে আমি খুঁজতে আসিনি, এসেছি আমার একটা ফ্রেন্ডকে। এই শোন, মাথা অনেক গরম আছে, চুপচাপ আমায় কোলে তুলে উপরে নিয়ে চল। কেন নিয়ে যাব? কারণ আমি রেদওয়ানের সাথে এসেছি তাই। জান্নাত, কেন পাগলামি করছিস? আমি তোকে বিয়ে করতে পারবো না। তুই না করতে পারলেও আমি ঠিকই করতে পারবো। যেটা ভাববি সেটাই কর। জান্নাত এবার আমার চোখের দিকে তাকিয়ে, আব্দুল, তুই আমায় কেন বিয়ে করতে চাস না সেটা আমি জেনে গেছি রে। কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? কেন বিয়ে করবো না মানে? আমি বিয়ে করতে চাই না, ব্যাস শুধু এতটুকুই। আর কষ্ট কেন পাবো? ওই যে হাসছি। আব্দুল, তোমার মুখ দেখলে আমি বলে দেবো তুমি কিসের মধ্যে এখন আছো। এটা বলে আমায় জড়িয়ে ধরে। আব্দুল, আমাকে রেদওয়ান সবটা খুলে বলেছে। আমিও আজ আব্বুকে বলে এসেছি, আমি যদি তোমায় না বিয়ে করতে পারি তাহলে আমি আর কাউকেই বিয়ে করব না। তাই? এটা শুনে জানটা অনেক শান্তি পেল। কিন্তু এতে তোমার আব্বু যে কষ্ট পাবে? না, কষ্ট পাবে না। কারোর খুশি ছিনিয়ে নিয়ে কেউ কষ্ট পায় না। আব্দুল, আমি তোমার সাথে থাকতে চাই, তোমায় আপন করে পেতে চাই। প্লিজ আমায় ফিরিয়ে দিও না।
জান্নাতের এক একটা কথা সোজা আমার বুকে এসে লাগছে। এতটাই খুশি হচ্ছি যে চোখের পানি থামাতে পারছি না। হে পাগল, কান্না করছো কেন? আমি সাথে সাথে চোখের পানি মুছে, কই না তো। আমাকে কোলে তুলে নিয়ে যেতে বললাম, শোনা গেল না? না, রুমে এখন রিদওয়ান আছে। ও, এটা বলে রেগে গট গট করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। মেয়েটা অভিমান করেছে, তাই আমি জান্নাতকে এবার কোলে তুলে নিয়ে রুমে আসতেই বাহ, এই না হলে আমার দোস্ত। বুঝলাম না। বুঝে নাই তো, মুড়ি খাও। জান্নাত দেখে হাসছে। জান্নাত এবার হেসে হেসে, আব্দুল, কিচেনটা কোথায়? ওই দিকে। রিদওয়ান চিৎকার করে, ভাবি বিরিয়ানি চাই কিন্তু আজ। আচ্ছা দেবরজি। আমি রিদওয়ানের হাত ধরে, দোস্ত ধন্যবাদ রে। কেন? জান্নাতকে আমার কাছে নিয়ে আসার জন্য। ধুর বেটা, তুই আমার আপন ভাইয়ের থেকেও বেশি, তোর জন্য এতটুকু করতেই পারি, তাই না? আমি রাতে ডিনার সেরে রুমে এলাম। দেখি জান্নাত আমার রুমটা গোছাচ্ছে আর বলছে, এই পোলাটার জীবনেও কোনোদিন উন্নতি হইব না। দেখো অবস্থা, রুমে এত ভূত থাকে না, ও থাকে আল্লাহ জানে। আরো বকবক করেই যাচ্ছে। আমাকে এখনো জান্নাত খেয়াল করেনি। আমি আস্তে আস্তে পা টিপে টিপে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম। এবার চিৎকার করে, ভূত ভূত ভূত। এটা বলার সাথে সাথে ভূত, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। আমি এবার হো হো করে হেসে উঠলাম। জান্নাত আমার বুকে কিল মেরে, উফ, আমি তো ভয় পেয়ে গেছিলাম, এমন কেউ করে? তাই নাকি? তা আমার নামে তো বেশ বকবক করছিলি, আর করবি? 100 বার করব, কেন করব না? এখন থেকে তো আমাকেই সব খেয়াল রাখতে হবে, এই রুম ওই রুম সব জায়গায়। জি, রাখতে তো হবেই। এখন থেকে তুই তো আমার গিন্নি। জান্নাত আমার বাম গালটা টিপে, আর আমি তুমি কর্তা। আমি শুয়ে আছি আর জান্নাত সব গোছাচ্ছে, মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে। এই আসো না, একটু হেল্প করো। হেল্প? সেটা কি? আসবা নাকি? পারবো না। ওরে বাবা, ঘুম আসছে। এটা বলে আমি চোখ বন্ধ করে রইলাম। কিছুক্ষণ পর জান্নাত সব কাজ শেষ করে আমার পাশে বালিশে মাথা রাখার কিছুক্ষণ পরেই আমি ওকে টাচ করতেই জান্নাত সাথে সাথে উঠে, এই তোমার না ঘুম এসেছিল, এখন জেগে কেন? এসেছিল তো, কিন্তু যার এত সুন্দরী একটা হবু বউ থাকে তার কি ঘুম আসে বলো? মন গলানোর ট্রাই আর কি। থাক, আর পাম দেওয়া লাগবে না, অনেক হয়েছে। এই শোনো না, জান্নাত আমার আরো কাছে এসে, বলো। আমাকে ঘুম পাড়িয়ে দাও। শিশু জানো, আমাকে তুমি ঘুম পাড়াও। এই আমি শুলাম। এটা বলে আমার বুকের উপর মাথা রাখলো। মাথাটা রাখতেই এই দুদিনের কষ্ট কোন দিকে উড়ে গেল। হার্টবিটটা আস্তে আস্তে বাড়ছে। জান্নাতের সব চুল আমার পুরো মুখের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। চুলের ঘানে মাঝে মাঝে নিজেকে পাগল বলে মনে হচ্ছে। জান্নাত এখনো ফিকফিক করে হাসছে। ওই হাসছিস কেন? হাসছি এই কারণে, তুমি একটু পরেই দুষ্টুমি আরম্ভ করে দিবা। এই, আমি তো ভুলেই গিয়েছিলাম দুষ্টুমি করার কথা। না জান, আর কোনো রকম দুষ্টুমি না। আচ্ছা, দুষ্টুমি করব না, তবে আজ শিশু হব। তোর পাগল একটা। পাগল তো সবার জন্য। কি সবার জন্য মানে? আরে মিস্টেক, তোর জন্য। আব্দুল, তুমি আমায় অনেক কষ্ট দিয়েছ, জানো আমার কত কষ্ট হয়েছে? বাবু, আমি তো ইচ্ছে করে দিইনি, সরি বাবু। জানি তো, তাই বলে এত কষ্ট, এত অবহেলার এরপরে যদি কোনোদিন এমন করো না, তোমায় মেরেই ফেলবো। ও মা, মেরে ফেললে কার বুকে মাথা রেখে ঘুমাবে? তাহলে মারবো না, তোর কান ধরে উঠবোস করাবো। তাই? আব্দুল, একটা কথা দিবা? তুমি আমায় কথা দাও, আমাদের মধ্যে যাই হোক না কেন কোনোদিন আমায় তুমি ছেড়ে যাবে না। কথা দিলাম। আমার জানটা, আই লাভ ইউ। লাভ ইউ টু বউ। আমার পাগলটা, আমার পাগলিটা। জান্নাত জড়ো সড়ো হয়ে আমার বুকে মাথা রেখেছে। ওর একটা পা আমার পায়ের উপরে, একটা হাত আমার মাথায়। পুরো একটা পিচ্চির মতো আমার উপরে শুয়ে আছে। মাঝে আমার দিকে তাকাচ্ছে আর হি হি করে হাসছে আর লজ্জায় মুখ লুকাচ্ছে। আব্দুল, আব্দুল, এই আব্দুল, ওঠো না। আমি ঘুম ঘুম চোখে। বল কি হয়েছে? কি হয়েছে মানে কি? ওটা বলছি। আচ্ছা উঠছি, তুই এখন যা। আচ্ছা তাড়াতাড়ি উঠবে কিন্তু, আমি ব্রেকফাস্ট রেডি করছি। জান্নাত চলে যাওয়ার পরে আমি পাছড়ে আবার চোখ বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর কে যেন আমার গায়ে লাফিয়ে উঠে বসলো। আমি সাথে সাথে, এই কোন কুত্তার বাচ্চা রে?
এটা বলে চোখ খুলতেই দেখি রিদওয়ান। মাম্মা কাল রাত্রে এখনো অনেক দেখি ডোজ কাটেনি। এই শালা, তুই আগে আমার উপর থেকে নেমে বস। কুম্ভকর্ণের মতো চেহারা নিয়ে আমার উপরেই উঠতে হলো। আবে চুপ, চল সিগারেট খাইতে যাই, আমার কাছে একটাও নেই। আচ্ছা চল। এবার আমরা ছাদে এসে সিগারেটের টান দিতে লাগলাম। আচ্ছা রিদওয়ান, বল। দোস্ত, এটা কি করা ঠিক হচ্ছে? এই যে আমি আর জান্নাত একসাথে আছি, আমাদের এখনো বিয়ে হয়নি। তাতে কি হয়েছে? না, এটা কেমন লিভিং এর মতো হয়ে যাচ্ছে, তাই না? আব্বে ওসব কিছু না, বসা থেকে যতদিন না মানছে ততদিন একসাথেই থাক। না দোস্ত, এটা ঠিক করছি না আমি। কিছুদিন পর মহল্লার মানুষজন জানতে পারলে আমার আব্বু আম্মু আর জান্নাতের আব্বু আম্মুর দিকে আঙুল তুলে কথা বলবে, আর সেটা আমি চাই না। সেটাও ঠিক, ভেবে দেখ কি করবি। আমি ভাবছি আজই বাসায় চলে যাব জান্নাতকে নিয়ে, আর একবার বুঝিয়ে দেখব। যদি মানে তো ভালো, নয়তো কিছু করার নেই। দেখ আরে আব্দুল, তুই পাগল নাকি? মেয়েটা তোকে জানের মতো ভালোবাসে। ভাই, ভালোবাসা থাকলেই সব কিছু হয় না, আর এটা সারা জীবনের পাওয়ার একটা ব্যাপার। সেখানে কাউকে দুঃখ দিয়ে খুশি হওয়া যায় না। জি ভাই, এটা তুই 100% শিওর সঠিক কথা বলেছিস। চল চল, জান্নাত ব্রেকফাস্ট রেডি করে হয়তো অপেক্ষা করছে। ওকে চল। এবার আমরা ব্রেকফাস্ট ছেড়ে বাসার দিকে রওনা দিলাম। বাসাতে আসতেই আম্মু আব্বু আমাকে দেখে পুরাই জ্বলে আগুন। আমি আব্বু আম্মুকে শান্ত করে আমি আর জান্নাত বাসায় ঢুকলাম। এবার সবাই মিলে একসাথে বসে। আব্দুল, কি হচ্ছে এসব? আব্বু, বোঝার ট্রাই করো। আরে আমি কি কিছু বুঝি না? 2 দিন পর মহল্লার লোকজন আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলবে, সেটা হয়তো তুই চাস না। জি আব্বু, একদমই না। তার জন্যই তো জান্নাতকে নিয়ে বাসায় এলাম। দেখ আব্দুল, তুই এখন বড় হয়েছিস, যেটা করবি সেটা ভেবে করিস। জি আব্বু। জান্নাত এসব ঝগড়াঝাটি দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার আম্মুকে নোটিস করলো। এই জান্নাত, তুই কাঁদছিস কেন? আন্টি, আজ আমার জন্য আপনাদের বাসায় এভাবে অপমানিত হতে হচ্ছে। না মা, অপমানিত হব কেন? আমরা জানি তো তোরা একে অপরকে কতটা ভালোবাসিস। প্লিজ আন্টি, আমার আব্বু আম্মুকে একটু বোঝান। আমি সত্যি আব্দুলকে ছাড়া বাঁচবো না। আমি এটা বলে আমার আম্মুকে জড়িয়ে কান্না করছে। আমার আম্মু এবার জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে, মা, আমরা বোঝানোর ট্রাই করব। হঠাৎ দরজায় কে যেন নক করছে। আমি গিয়ে খুলতেই দেখি জান্নাতের আব্বু সোজা আমার জামার কলার ধরে। এই পোলা, তোর এত বড় আস্পর্ধা, তুই আমার মেয়েকে নিয়ে পালাস? বল, আমার মেয়ে কোথায়? জান্নাতের আব্বুকে এইভাবে রিয়েক্ট করতে দেখে আমার গলার পানি শুকিয়ে গেল। আঙ্কেল, আপনি শুনুন প্লিজ। জান্নাত আমাকে এইভাবে দেখতে পেয়ে আমার দিকে ছুটে এসে, আব্বু, আব্দুলকে ছেড়ে দাও। ও, তুইও এখানে আসিস? চল বাসায় চল। এটা বলে জান্নাতের হাত ধরে আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে লাগলো। জান্নাত ওর আব্বুর কাছে জোরে জোরে চিৎকার করে, আব্বু প্লিজ, আমাকে ছেড়ে দাও প্লিজ আব্বু। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি জান্নাতের দিকে তাকিয়ে আছি একভাবে। জান্নাত দেখি এবার জোর করে ওর আব্বুর হাত ছাড়িয়ে চিৎকার করে, কি বলছি শোনা যাচ্ছে না? আমি আব্দুলকে ছাড়া থাকতে পারবো না। তুমি কি চাও? আমি সুসাইড করে? আব্বু, তুমি আমায় চেনো। আমি যেটা চাই সেটাই আমার একমাত্র লক্ষ্য। আব্বু প্লিজ, আমাকে আব্দুলকে দিয়ে দাও প্লিজ আব্বু। আমি মরে যাব ওকে না পেলে। প্লিজ আব্বু, প্লিজ। জান্নাতের আব্বু জান্নাতের গালে একটা থাপ্পড় মেরে, বাহ জান্নাত বাহ, আজ তোকে 22টা বছর বুকে আগলে রেখে মানুষ করলাম, সেখানে আমাদের ভালোবাসার থেকে এই তোর 2 দিনের ভালোবাসার দাম বেশি। বা এই না হলে তুই আমার মেয়ে। জান্নাত ফুপিয়ে কান্না করছে। আমি যেতে পারছি না, কারণ আমি এখন পর জান্নাতের আব্বুই এখন সব। জান্নাত এবার ওর আব্বুকে জড়িয়ে, আব্বু, আমি তোমাদের অনেক ভালোবাসি, তবে আমার সুখটা ছিনিয়ে নিও না প্লিজ। আমি তোমার পায়ে পড়ছি প্লিজ। জান্নাত একভাবে কান্না করেই যাচ্ছে। আমার এটা দেখে আর সহ্য হলো না। আমি কান্না শুরু করে দিলাম। জান্নাতের আব্বুর কাছে গিয়ে, আঙ্কেল, আমি আপনার কাছে আমার ভালোবাসা ভিক্ষা চাইছি। প্লিজ আঙ্কেল, আমাকে ফিরিয়ে দিবেন না। আমরা দুজন একে অপরকে সত্যিই খুব ভালোবাসি। প্লিজ আঙ্কেল। জান্নাতের আব্বু নিজেই কেঁদে ফেলেন এবার, আর বলতে লাগলেন, আমি কত বড় বোকা, আমি আমার মেয়ের সুখ নিয়ে এতক্ষণ খেলছিলাম। আমি আর জান্নাত এই কথা শুনে অবাক হলাম।
মানে? মানেটা হলো আমি এই দিনেরই অপেক্ষা করছিলাম। আমার মেয়েটাকে যে ছোট্ট স্বপ্ন দেখিয়ে অনেক খুশিতে রাখবে। তোমাদের এত ভালোবাসার মাঝে আমি যদি আজ দাঁড়াই, আল্লাহ আজ আমাকে মাফ করবে না। আমি এটা শোনার পর নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। সাথে সাথে জান্নাতের আব্বুকে জড়িয়ে, আঙ্কেল অনেক অনেক ধন্যবাদ। আঙ্কেলকে ছেড়ে এবার আমি জান্নাতকে জড়িয়ে ধরতেই আঙ্কেল আমাকে টেনে নিয়ে, একটু হলেও তো লজ্জা করো, সামনে গুরুজন দাঁড়িয়ে আছে। এটা শোনার পর আমি লজ্জায় রাঙা হয়ে গেলাম, সাথে জান্নাতও। সরি আঙ্কেল। ভাইরে এতটাই খুশি যে আমাকে কে রাখে। জান্নাতের আব্বু এবার চলে গেল আর বলে গেল, জান্নাত মা, আমি খুবই গিল্টি ফিল করছি, মাফ করে দিস, আমি বুঝতে পারিনি। এটা বলে চলে যাওয়ার কারণ হয়তো সে নিজেকেও মাফ করতে পারছে না। এবার আমরা দুজনে বাসার ভেতরে আসতেই আমার আম্মু আব্বুকে জান্নাত সালাম করলো। আমার আম্মু আব্বু হেসে হেসে, তাহলে ছোট গিন্নি পেয়েই গেলাম। মানে? তোর আম্মু বড় গিন্নি আর তার বউ তো এই বাসার ছোট গিন্নি। জান্নাত এবার আমার আব্বুর কাছে গিয়ে, জি আঙ্কেল, এবার বিয়ের দিনটা পাকা করুন আপনারা। এটা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম। ধুর, মেয়েটার কি একটুও শরম নাই নাকি? আব্বুকেও বলে দিচ্ছে। জান্নাতের কথাটা শুনে আব্বু, জি মা। আমি এবার আমাদের বিয়ের দিন ঠিক করা হলো। আমার বিয়েতে পাঠক ভাইরা আপনারা আসবেন কিন্তু। আজ আমাদের বিয়ে আর আমরাই এখনো রেডি হইনি, সারাদিন রুমের ভেতরে আছি। সেটা জানে আমার আব্বু আর আম্মু। আসলে আমি তো আছি জান্নাতের রুমে। জান্নাত আমায় অনেক আগেই বলে দিয়েছে এখান থেকে যেতে, কারণ ওর অনেক আপু আর ফ্রেন্ড সবাই বসে আছে রুমে। সবাই আমার সাথে হাসি ঠাট্টা করছে আর আমিও তাদের সাথে তাল মিলে হেসেই চলেছি। এটা দেখে জান্নাত দেখছি একভাবে রেগে বসে আছে, আবার আমার কাছে এসে, এই ছাদে চলো। কেন? যেতে বলেছি। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। এত রাগ দেখানোর কি আছে শুনি? আমাকে ধমকে ছাতে নিয়ে এসে, এই তোমায় বলছি না বাসায় যেতে। এই তো যাবো তো এবার। কখন যাবা? মেয়ে দেখা কি এখনো শেষ হয়নি নাকি? ও তাহলে মহারানীর এই জন্য গাল ফুলিয়ে বসে থাকা হয়েছিল। চলো আর একটু রাগিয়ে দেওয়াই যাক। মেয়ে দেখা বলতে, আচ্ছা কোন মেয়েটা বলতো? কোন মেয়েটা? সত্যি বলছি, মেয়েগুলা না জাস্ট অসম দেখতে। যা না কুত্তা, যা প্রেম কর, ডেকে দিব। মেয়েটা যত রাখছে ততই মায়াবী লাগছে। একটা শাড়ি পরে আছে হলুদ রঙের, বেশ মানিয়েছে। না না, প্রেম করার জন্য তো তুই আছিস তাই না? ও তার মানে বিয়ে করবি, তার জন্য এতক্ষণ বসে সিলেক্ট করছিলি তাই না? না না বাবু শোন না। এই আমাকে একদম বাবু বলবি না। আচ্ছা আমার আদুরের বউ। না আমি তোর কেউ না। আচ্ছা আমার অনুরাম্য। না আমি না, অন্য কেউ। আমি জান্নাতের রাগ ভাঙানোর জন্য জান্নাতকে জড়িয়ে ধরলাম। দেখি জান্নাত এখনও রেগে আছে, আমাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি জান্নাতের কাঁধে মাথা রাখতেই জান্নাত হাউ হাউ করে কেঁদে উঠলো আর আমার পিঠে কিল ঘুষি দিয়ে, আমাকে তোমার রাগাতে অনেক ভালো লাগে তাই না? এই পাগলি রাগ করিস না, তুই তো আমার সব, তোকে রাগাবো না তো কি করব? জানি তো, তার জন্যই তো আমাকে কান্না করাও। এই বাবু তোকে না আজ পুরাই আমার স্বপ্নে দেখা বউ বউ লাগছে জানিস তো। জান্নাত ভ্রু কুচকে, স্বপ্নে মানে অন্য কেউ ছিল নাকি? ধুর কি যে বলিস না, তুই তো আমার স্বপ্ন, তোকে নিয়েই তো আমি হাজার স্বপ্ন বুনি। থাক, আর পাম দেওয়া লাগবে না। পাম দিলে ফুলে ফেটে যাবে যে, তার জন্য আমি পাম দিই না। আচ্ছা জান শোনো না, আমার না কাপড় পরে থাকতে অনেক অসুবিধা হচ্ছে, কি করবো বলে তো? বাবু আজকের দিনে তো কাপড় পরতেই হবে, একটু কষ্ট করে আজকের দিনটা অন্তত আমার জন্য। সবখানেই আমার জন্য। এটা বলে আমার গাল টানতে লাগলো। ওই লাগে তো। লাগবেই তো। আগে তো গালে একটু মাংস ছিল না, এখন দেখছি কত গোল গোল হয়ে গেছে, বেশ টানতেও মজা লাগছে। সব হলো। পুরো কথাটা না বলতে দিয়ে, থাক তোকে আর বলতে হবে না, আমি বলে দিচ্ছি, সবই তোর চুমুর কামাল। পাগল একটা। আমরা দুজনে পাগলের মতো হাসাহাসি করে কথা বলছি। ভাই আজকের দিনটা কার না স্মরণীয় থাকবে বলুন? আজ আমার বিয়ে, তাও আবার আমার ভালোবাসার মানুষটার সাথে। এমন কেউ আছেন যে ভালোবেসে তার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের মতো করে পেয়েছেন? থাকলে কমেন্ট বক্সে একটা কমেন্ট ড্রপ করুন। ছাদের ওপাশ থেকে আম্মু এসব দেখে, ওই আব্দুল, তোরা কি এভাবেই কথা
বলতেই থাকবি না বিয়ের পর্ব সারবি? তুই তো বউ পাগল হয়ে গেলি দেখছি যে। ও ওই বউ পাগল, যাও এবার, আম্মু ডাকছে। আচ্ছা ওই শোনো না, একটা কিস দিয়ে যাও। আবে তুই পাগল নাকি? আম্মু আছে। এই রুমে গিয়ে ফোন দিবা। ওকে শালা, এ তো মহা মুশকিল। মাত্র কয়েক ফুট দূরত্বে আমাদের দুজনের বাসা, তবু মহারানীকে ফোন দেওয়া লাগবে। এবার আমি আম্মুর কাছে যেতেই, এই তোর এতটুকু রেসপন্স নেই যে? আজ তোর বিয়ে, বাসায় এত মেহমান, আর আব্বু কত দিকে সামাল দিবে বলতো? আচ্ছা আম্মু চলো। পুরাই বউ পাগল হয়ে গেলি। আমার মুখ ফসকে, এই তো শুরু, গেম ওভার হতে অনেক বাকি। আম্মু শুনে কিছুটা লজ্জা পেয়ে, খুব বউ চাই তাই না, পাজি পোড়া একটা? আম্মু নানি আইসে। হুম। ওরে আম্মু, তুমি তো দেখি আরো একটা বৌমাও পেয়ে যাচ্ছ সাথে। আচ্ছা চলো। আমি ছাদ থেকে নিচে নামতেই সবার সামনে আমাকে ঝাড়ি দেওয়া শুরু হলো। বুঝতেই পারছেন ঝাড়িটা কে দিচ্ছে। আমি তোর এইটুকু সেন্স নেই? আমি কত দিকে সামলাবো? আব্বুর কাছে গিয়ে, এই তো আমি এসে গেছি, যাও তুমি রেস্ট নাও। রেস্ট নাও? তুমি কত কাজ করবে সেটা আমার জানা আছে। আচ্ছা রেস্ট নেওয়া লাগবে না, তোমার পোলার তো 10টা বিয়ে নয়, একটাই তো। ভালোভাবে কাজ করো, দেখিয়ে দাও, সবাই মনে রাখবে। কোনোদিন সিরিয়াস হবি না তুই দেখে। এটা বলে আমার আব্বু আমার চোখের সামনে থেকে সরে গেল। আমিও এবার এদিক ওদিকের কাজে মন দিলাম। যেমনই হোক আব্বুর বয়স হয়েছে, আমাকেই সামলাতে হবে। আমি আবার কি সামলাবো? আমার তো এখন কাজ বউ সামলানো। বাসায় এত রিলেটিভ এসেছে যে তাদের ভিড়ে আমার দোস্তগুলাকে খুঁজেই পাচ্ছে না। অবশেষে খুঁজে পেলাম, দেখি তারা রান্নার জিনিসপত্র গাড়ি থেকে নামাচ্ছে। শালা, একে তো এত রোদ, পুরো মাথা ফেটে যাচ্ছে। আমি ওদের কাছে গিয়ে, কিরে ভাই, নামা নামা জলদি। আমরা সব রেডি করেছি, তুমি শুধু হালাল হওয়ার জন্য রেডি হও। মামা আজ তাহলে হালাল হচ্ছে শিউ? আবে কে আব্দুলকে হালাল করবে শুনি? আমি হলাম পিচ্ছি লেখক। তুমি বেশি আরও নেই এসব, ভাবির কাছে তুমি ভেজা বেড়াল। পালাবে? তোর ভাবি আমাকে ভয় করে, বাবু খিল্লি করে। ওরকম সবাই বলে, ভেতরেরটা সবাই জানে। কথাটা কিন্তু ঠিক ভাই, বউকে ভয় করে না এমন পুরুষ মানুষ হয়তো দুনিয়াতে খুবই কম। তা ভালো। মামা তোর বিয়েতে কত মজা করবো ভেবেছিলাম, আর শেষ সালা এসব কাজ করতে হচ্ছে। মানুষের উপকার করতে শিখ, অনেক তো পাপ করলি। উফ, তুমি বেশি আর আজাইরা না বকে নিজের হিসাব করো। এই যে রিফাত, তোর যে এত পাপ, মানে এত পাপ। রিফাত আমার দিকে তাকিয়ে, এই এত পাপ মানে কি? এত পাপ আর কি হবে? কোথায় এত পাপ? না ভাই, তুমি তো পুণ্যের কাজ করো, সপ্তাহে একটা করে গফ চেঞ্জ করো। জানি ভাই জানি। রিদওয়ান হেসে হেসে, যাই বলিস ভাই, আমার জীবনে আমার একটাও পাপ হয়নি, কারণ আমি একটাও প্রেম করিনি। আমি তো রিদওয়ানের কথা শুনে অবাক। না না, প্রেম করনি, তুমি তো ভালোবাসো। জি। এই চল চল, ওই দিকের কাজগুলো করতে হবে। শালা খাটিয়ে মারছিস, যদি শালি না পাই না। আচ্ছা ভাই, মাটি বানিয়ে দিব, এখন তো চল। যাই হোক করে অনেক কষ্টে বিয়ের পর্বটা সেরে নিলাম। এবার তো অধীর আগ্রহে পড়ছেন তাই না? এবার ফুলসজ্জার রাতের সিনটা কেটে দিলাম। প্রত্যেকবার এক সিন দেখাতে দেখাতে বোর হয়ে গেছি। চলো এবার কিছু নিউ ট্রাই করা যাক। বিয়ের 7 দিন পরে আমার ফ্ল্যাটে চলে আসি আমরা। জান্নাতকে আমি আর অফিস যেতে দিই না, সারাদিন বাসায় থাকে আর বাসার কাজ সামলায়, আর আমি এদিকে অফিসে। মেয়েটাকে বেশি টাইম দিতে পারে না। আমিও ট্রাই করি তাড়াতাড়ি বাসায় আসার। সাপ্তাহিক ছুটির দিনটা আমরা বাইরেই কাটাই, সারাদিন ঘোরাঘুরি। তাতে জান্নাত অনেক খুশি হয়। বড় কিছু কোনোদিন চায় না, শুধুমাত্র চাওয়ার হলো ওর ছোট ছোট আবদারগুলো পূরণ করা। যেমন প্রতিদিন অফিস যাবার সময় কিস করে যেতে হবে, আবার আসার সময় তাড়াতাড়ি বাসায় আসতে হবে। সিগারেট খাওয়া নিষিদ্ধ, যদিও খাই তাও বাইরে। বাসায় দেখলে সর্বনাশ করে দিবে। প্রতিটা রাত আমাকে বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। এখন আমরা অনেকটাই সুখে আছি, তার মধ্যে মাঝে মধ্যে একটু আধটু ঝগড়াও হয়। জান্নাত রেগে গেলে পুরা বাসা মাথায় করে ফেলে, আর আমি ওকে আরও রাগাই। জান্নাতকে রাখলে তাকে সব থেকে বেশি সুন্দরী লাগে, আর তখনই আমি ওর সামনে গিয়ে শুধুই ভালোবাসি ভালোবাসি বলি। আর তাতে আরও রেগে গেলেও ঠিক লজ্জা পেয়ে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি অনেক ফাজিল। একদিন জান্নাতের একটু শরীর অসুস্থ। জান্নাতের মাথার পাশে আমি বসে আছি, জান্নাতের হাত ধরে। মনটা খুব খারাপ,
মেয়েটার একটা কিছু হলেই আমার কিছু হয়েছে বলে মনে হয়। জান্নাত আমার দিকে তাকিয়ে, আচ্ছা আব্দুল, আমি বললে তুমি আরেকটা বিয়ে করবা কেমন? আমি শুনে প্রচুর রেগে গেলাম, কিন্তু রাগ দেখে লাভ নেই। ঘুরে ফিরে আমাকেই সরি বলতে হবে, তার থেকে বরং আমার বউটাকে একটু রাগাই। না না, আর বিয়ে নয়, একটা করেই জীবন পুরা প্যারাময়। ও আচ্ছা, বিয়ে না করে ফুলে ফুলে মধু খেয়ে বেড়াবে? ভাইরে, এ তো আচ্ছা মুশকিল হয়ে কি যাতা বলছে। আচ্ছা, বিয়ে করে নিব। সে তো করবেই, অপেক্ষায় আছো তো, কবে মরবো? এই পাঠক ভাইরা, আপনারাই বলুন আমার এখন কোন কথাটা বলা জরুরি। দেখছেন তো বউ কি জিনিস, শুধু কথায় কথায় ঝগড়া করতে চায়। না গো না, তোকে মরতে দিব না। জানি তো, বাঁচিয়ে রেখে ঘরে শুয়ে রাখবে আর বাইরে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করবে। বা আব্দুল, খুব ভালো। ভাইরে, আমার এবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। যদি জান্নাত না অসুস্থ হতো আমি যোগ্য জবাব দিতাম। শালা, এতদিনে বুঝতে পারছি বউ মানে জগতের 1 নম্বর প্যারা। ধুর, কি যে বলিস, বাইরে ফুর্তি করবো কেন? আচ্ছা, তার মানে বাসায় এনে ফুর্তি করবে? এ তো মহা মুশকিল, বাসায় আনবো কেন? তার মানে তার ঘরে গিয়ে ফুর্তি করবে? কে সে শুনি? পাশের ফ্ল্যাটের ভাবি, তাই না? ওই ভাই, মুঝে মারো প্লিজ, মুঝে মারো। শালা, কথায় কথায় শুধু ঝগড়া। আর পাশের বাসার ভাবি আমার থেকে বয়সে বড় হবে হয়তো। আমি কোনোদিন কথা বলিনি, তবে দেখেছি অনেকবার অফিস যাওয়ার সময়। আর ধুর, ও তো আমার চেয়ে বয়সে বড়। ও, বয়স অব্দি জানা হয়ে গেছে? আমি জানতে চাইনি, দেখেই মনে হয়। কবে দেখলে? তুমি গিয়েছিলে ওই ফ্ল্যাটে? না, আমি যাইনি। বাহ বাহ বাহ, কি কথা! আমি যাইনি, খুব ভালো। যাও যাও, ওই ভাবির কাছে যাও। ও আল্লাহ গো, আমাকে হয় তুলে নয়, না হয় এই ঝগড়ুটে মহিলার হাত থেকে রক্ষা করো। এই, চিৎকার করো না, সব প্যারা লাগে। সঙ্গে সঙ্গে জান্নাত মুখটা বাংলার 5 হয়ে গেল। ও বুঝেছি, আমাকেও প্যারা লাগে, পুরনো তো। আচ্ছা পাঠক ভাইরা, আপনারাই বলুন আমি ওকে কখন এসে বললাম? মেয়েটা দেখে আঘাত পেয়েছে, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি ওর গালে একটা ছোট্ট করে চুমু দিতেই হাতে করে ও নিজের গালটা মুছতে লাগলো। এই, কিস দিবা না? বললেই হলো নাকি? আমি তোকে দিচ্ছি নাকি? আমাকে নয় তো কাকে শুনি? আমি তো আমার বিয়ে করা বউকে দিচ্ছে। থাক, আলগা পেরে দেখানো লাগবে না। ছাড়ো, কিচেনে যেতে হবে। কি করতে? কি করতে আবার? রান্না করতে। না, তোর শরীর অসুস্থ, রান্না করা লাগবে না। কিছু হবে না, তুমি ছাড়ো আমায়। না, তুই এখানেই থাক, আমি রান্না করব। এটা বলতেই জান্নাত হেসে উঠল আর আমার দিকে আঙুল তুলে। কি? আজ আমার বরটা রান্না করবে? কি সৌভাগ্য আমার! এই দেখ, খিল্লি করবি না। খিল্লি কেন করব? তুমি পারবা না, তুমি বসো, আমি যাই। না বলেছি মানে না। আচ্ছা বাবা, যাও। ওহ আল্লাহ, আমার কিছু হলে বাসা মাথায় করে নেবে আমার পাগলটা। আমি এবার কিচেনে এলাম। ভাইরে, আমি তো কোনো রকম আলু আর ভাতটা সিদ্ধ করতে পারি, কিন্তু আর তরকারি? যাই হোক, একভাবে হয়ে যাবে। সবজি কাটছি, এমন সময় জান্নাত এসে, জান, তুমি যাও না রুমে, আমি করে দিচ্ছি। আমি জান্নাতকে দেখতেই, আচ্ছা এসেই যখন গিয়েছিস তুই ওখানে বস আর আমাকে বলে দে কিভাবে কি করতে হয়। এবার জান্নাত আমায় বলে দিচ্ছে আর আমি তার মতো সব কিছু করছি। এটা আজ করছি না, আমি প্রায় সময় জান্নাতের কাছে হেল্প করি আর তাতে জান্নাত অনেকটা খুশি হয়। যাই হোক ভাবে রান্নাটা সেরে নিলাম। জান্নাতকে একটু আগেই রুমে পাঠিয়ে দিয়েছে। আমি খাবারের প্লেট নিয়ে রুমে নিয়ে যাচ্ছে। আমার হাতে একটা প্লেট দেখে, বাবা, আমার বরটা দেখে খুব রোমান্টিক। কি? এখানে রোমান্টিকের কি দেখলি শুনি? না, একটা প্লেটে খাবার এনেছো তো। ও, এটা বলে আমি টেবিলে খাবার নামিয়ে দিয়ে আবার কিচেনে এলাম। আর কিছু গুছিয়ে রাখার জন্য প্রায় 30 মিনিট পর রুমে গিয়ে দেখি খাবারের প্লেট যেমন রেখে গিয়েছিলাম তেমনই আছে। আমাকে দেখে জান্নাত মুখ ঘুরিয়ে নিল। আমি এবার জান্নাতের সামনে গিয়ে ভ্রু কুচকে, এই খাসনি কেন এখনো? কেন খাবো? আর তুমি জানো না এই ছুটির দিনে আমি কিভাবে খাবার খাই? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে প্রত্যেক ছুটির দিনে ওকে খাইয়ে দিতে হয় একদম পিচ্ছির মতো। আচ্ছা বাবা, সরি। এটা বলে কান ধরতেই জান্নাত, এই একদম কান ধরবা না, সবসময় কান ধরলেই মাফ করে দেবো নাকি? বাবু আর কোনোদিন হবে না। এটা বলে আমি ওর হাত ধরে বেডে বসালাম। আমি এবার খাবারের প্লেট হাতে নিয়ে ওর দিকে খাবার তুলে ধরতেই, একটু দাঁড়াও। কেন? আগে তুমি খাবা, নেক্সট আমি। কেন? স্বামীরা খাবার খেলেই তবে স্ত্রীরা খাবার খেতে পায়। ধুর, এসব আমি মানি না। না, আমি মানি।
এটা বলে আমার দিকে তোলে। এই খাও বলছি। উফ আল্লাহ, আমি না খেলে এবার দেখি সত্যি সত্যিই জান্নাত খাবে না। তাই আমি খেয়ে নিলাম। এবার আমি জান্নাতকে খাইয়ে দিচ্ছি, জান্নাত আমায় খাইয়ে দিচ্ছে। জান্নাত আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। আব্দুল, বল। আচ্ছা, আমাদের যখন অনু হবে তখন আমাকে এইভাবে খাইয়ে দিবা? খাইয়ে দিব। আমি জানি তো তুমি আমায় এত ভালোবাসো। অনেক। এই শোনো না, আজ বিকেলে ফুচকা খাইতে যাই? না। আব্দুল প্লিজ প্লিজ প্লিজ। না বলেছি, তোর শরীর খারাপ। জান প্লিজ না, জান প্লিজ, বেশি খাবো না তো। না বলেছি মানে না। আব্দুল প্লিজ, খুব ইচ্ছে করছে। আচ্ছা যাবো নে, আগে খাবার খেয়ে নে। আচ্ছা। এই তুই পিচ্ছি মায়া নাকি? তোকে প্রায় খাইয়ে দিতে হয়। আমি তোমার পিচ্ছি বউ, যা আবদার করবো সেটাই দিতে হবা কিন্তু। তবে আমার একটা আবদার আছে, সেটা আমার কবে পূরণ করবি বল? কি আবদার? কই আমাকে তো কিছু বলনি এসব নিয়ে। আবদার হলো আমি বাবা হতে চাই। জান্নাত এবার আমার দিকে তাকিয়ে। ওরে বাবারে, বাপ হবে আমার জানটা। তা আমার জান বাপ হলে তো তোমার এই বউটাকে ভুলে যাবা, তাই না? না না, তোমায় কখনো ভুলতে পারি? তোমায় পেতে আমি কি না করেছি। তুমি হলে কি আমার গিন্নি? গিন্নি কত কেয়ার করো, প্রতিদিন বাসায় এসে ঝগড়া করো, শুধু আমার ভুল ধরো শুধু। এই দেখ, তুই আবার ঝগড়ার লাইনে যাচ্ছিস। তোমার সাথে ঝগড়া করতে হেপে লাগে। আমার রাগিবরটা বিয়ের আগে কত মিষ্টি মিষ্টি কথা বলতো, আর এখন তো একেবারে ফিরেই বলো না আই লাভ ইউ। তুই না আবার শুরু করছিস কিন্তু। আচ্ছা বাবা, চুপ করলাম। খাওয়া শেষ করে দুজনে বসে আছি রুমে, আমি সোফায় আর জান্নাত বিছানায়। আচ্ছা আব্দুল, তুমি আমার সব আবদার পূরণ করো তো, তাহলে আজ আমার একটা আবদার আছে, পূরণ করে দেবা? আচ্ছা, ওই দূর আকাশে চাঁদটা এনে দিতে পারবা? ধুর পাগলি, আমার দ্বিতীয় চাঁদ লাগবে না। মানে? এদিকে আয়। জান্নাত আমার কাছে আসতেই ওকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে, এই যে আমার চাঁদ। জান্নাত এটা শুনে আমাকে জড়িয়ে ধরে। পাগল একটা। সেটা তোর জন্য। তাই? আমি এবার জান্নাতের হাত ধরে, এই বাবু চল না আমার আবদারটা পূরণ করার জন্য। মানে? বিছানায়। না। তোমার পাঠক ভাইয়ারা আছে না, তাদের সামনে এসব? হাই রে, আমি তো ভুলেই গিয়েছিলাম। ওই পাঠক ভাইয়ারা, আপনারা কিছু শোনেন নাই তো? হ্যাঁ শেষ। পাঠক ভাইয়ারা, এখন আপনারা বিদায় নেন। আমাদের এখন ফিউচার প্ল্যানের চিন্তা ভাবনা আছে। জান চলে গেছে ওরা। বাবু চলে গেছে ওরা? মানে ভাই কি বলতে চাইলো কিছুই তো বুঝলাম না। কেউ বুঝলে কমেন্ট বক্সে বলে যান। এটা বলে বিছানায় গিয়ে ওর উপরে আমি চেপে গেলাম। জান্নাতের দুটো হাত দুদিকে চেপে ধরে আছি আমি। এই ভাই, আর কিছু জানতে হবে না। আর কিছু যদি জানতে চান তাহলে বিয়ে করে বাকিটা জেনে নিয়েন।